স্বাগত একাত্তর জার্নালে আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, একাত্তর জার্নাল একটি সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠান, যেখানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণের চেষ্টা করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত শিরোনামগুলো আমরা একে একে দেখি, সেগুলো আমরা জানিয়ে দিই। কেবল জানিয়ে দিই না, ওই সমস্ত খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিওতে এবং অনলাইনে অতিথিরা যুক্ত হন, আমরা তাদেরকে প্রশ্ন করি এবং তারা আমাদেরকে খবরের গভীরে নিয়ে যান। সেই ধারাবাহিকতায় আজ আমার পাশে, আমার সঙ্গে স্টুডিওতে আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মোস্তফা আকমল। মোস্তফা আকমল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, কৃতজ্ঞতা একাত্তর জানানোর সময় দেওয়ার জন্য। প্রধানমন্ত্রীর বক্তব্য তো আমাদের হাতে আছে, জামাত আমিরের বেশ কঠিন কিছু বাক্যযুক্ত বক্তব্য আছে। সবচেয়ে বড় কথা, আজকে খুব ব্যস্ত সময় পার করছেন ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী সবার সঙ্গে বৈঠক করেছেন। এবং যেটা আমি একটু আগেও দর্শকদেরকে জানাচ্ছিলাম, ভারতে যে ককরোচ জনতা পার্টি যে ইস্যুতে আন্দোলনটা করলো, প্রশ্ন ফাঁস, সেটা আবারও ফাঁস হয়েছে এবং রীতিমতো রণাঙ্গন ছিল আসলে ঝাড়খণ্ডের রাঁচি। আমরা এগুলো নিয়ে আলাপ করার চেষ্টা করব, সাথে নতুন কিছু থাকলে সেগুলো নিয়েও কথা হবে। এবং বলে রাখি দর্শক, এই আয়োজনে পুরোটা সময় জুড়ে আপনারা আছেন এবং আমাদের সঙ্গে ধাপে ধাপে অতিথিরা যুক্ত হবেন এবং তাদের সঙ্গেও আমরা কথা বলার চেষ্টা করব। এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং মোস্তফা আকমল, আপনার একটা মতামত নিয়ে আলাপটা শুরু করতে চাই, তারপর ধাপে ধাপে আমরা অনলাইনে অতিথিদের কাছে যাবো। এবং বলে রাখি, আমাদের অনলাইনে যে অতিথিরা আছেন, আপনি সরাসরি তাকেও প্রশ্ন করতে পারেন, যেহেতু আপনি নিজে একজন গণমাধ্যম কর্মী, অনেক প্রশ্ন আপনার কাছে আসবেও। প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য আমরা দেখেছি আজকে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে। এবং প্রধানমন্ত্রী বলছিলেন যে ভঙ্গুর রাষ্ট্রকে পুনর্গঠন করতে হবে। বেশ পজিটিভ কিছু বক্তব্য, কার কি দায়িত্ব তিনি খুব চমৎকার করে ব্যাখ্যা করছিলেন। কিন্তু ওই সময়টার মানে কিছু আগে আমরা জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বক্তব্য ফলো করছিলাম, শিরোনামে করেছি। তিনি মোটামুটি আসলে বলে দিয়েছেন যে সরকার সেই পথেই হাঁটতে যাচ্ছে, যেই পথে আসলে আওয়ামী লীগ হেঁটেছিল। এবং ফ্যাসিবাদ কোনো দলের সঙ্গে থাকে না, ফ্যাসিবাদ একটা ভাইরাস তিনি বলেছেন। দেশের সব জায়গায় হরিলুট চলছে এবং নানামুখী অভিযোগ তার জায়গা থেকে ছিল। আপনি একটু জানতে চাই, যেখানে একদিকে পুনর্গঠনের কথা বলছি, অন্যদিকে আমরা হরিলুটের কথা বলছি, মানুষের মধ্যে আক্ষেপ আছে, সেই ব্যাপারটাও স্পষ্ট করার চেষ্টা হচ্ছে, তাহলে পুনর্গঠনের প্রক্রিয়াটা কতটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে? মানে আমরা কোন জিনিসটার উপরে দেশের মানুষ ভরসা রাখবে আসলে? দেখুন, দেশের মানুষের ভরসার চেয়ে যেটা ছিল যে আকাঙ্ক্ষা, যে একটা ফ্যাসিবাদী স্বৈরশাসনের থেকে উত্তরণ ঘটিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ। আমি মনে করি বিগত জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে মানুষের সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়েছে। সেই আকাঙ্ক্ষা থেকে এখন হচ্ছে আকাঙ্ক্ষার পূর্ণ বাস্তবায়ন, যেটা যেরকম রাষ্ট্র আমরা দেখতে চাই। আমরা যে 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষার বাংলাদেশের প্রত্যাশা তৈরি হয়েছে, তার বাস্তবায়ন দেখতে চাই। সেই বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে যেটা দরকার, গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশ। গণতন্ত্রে সমালোচনা থাকবে, বিরোধী দল আপনাকে প্রশ্ন করবে, প্রশ্ন করাই হচ্ছে তার কাজ। কিন্তু সেই গণতন্ত্রের ভাষাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে গণতন্ত্রের ভাষা অবশ্যই গণতান্ত্রিক হতে হবে। সেটা ব্যক্তিগত আক্রমণ হবে না, সেটা মানে সেটা হচ্ছে আপনার শিষ্টাচারের মধ্যে থাকতে হবে, আমি যেটা বলতে চাই। এবং সেটা অবশ্যই একে অন্যকে আঘাত করার মতো হবে না। তো সেখানে আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যের পার্টটা যদি আমরা বিশ্লেষণ করি, হ্যাঁ, উনি ক্ষমতা নেওয়ার মানে উনি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই কিন্তু ওনার ভীষণ উনি তুলে ধরছেন। উনি কিন্তু বিভিন্ন পক্ষের সাথে উনি বৈঠক করেছেন। আমরাও, আমাদের সাথে গণমাধ্যম কর্মী, আমরা যারা টেলিভিশনে আছি, আমাদের সাথেও একটা বৈঠক করেছেন, 2বার বৈঠক করেছেন। তো আমরা কিন্তু ওনার ভীষণ ক্লিয়ার, উনি আমাদের খুব স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশের বর্তমান বিদ্যমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে উনি বাংলাদেশকে মানে হুট করে সিঙ্গাপুর, মালয়েশিয়া এরকম স্বপ্ন দেখছেন না। উনি দেখছেন যে বর্তমান যে কন্ডিশন আমাদের, তার চেয়ে একটা বেটার সিচুয়েশন উনি বাংলাদেশকে দেখতে চান। এখানে মানুষের আর্থিক সচ্ছলতা থাকবে, সামাজিক নিরাপত্তা থাকবে, মানুষ অসুস্থ হলে অসহায় হয়ে পড়বে না, একটা মানুষ গাছতলায় বসবাস করবে না, মানুষ গৃহহীন থাকবে না, একটু এখনকার কন্ডিশনের চেয়ে একটু বেটার কন্ডিশন। সেই জায়গা থেকে সরকারের যে চেষ্টা, সেটা আমরা দেখছি। উনি কিন্তু প্রতিনিয়ত দেখবেন উনি যাচ্ছেন, দৌড়াচ্ছেন। কিন্তু এর পাল্টা আমরা যেটা জামায়াত ইসলামের যে রাজনীতি আমরা বিগত কিছুদিন ধরে দেখছি, সেখানে আমার এটা খুব একটা পছন্দ হচ্ছে না। কারণ হচ্ছে যে এই জামাত ইসলাম, বিএনপি, এদের কিন্তু প্রথম যে
লক্ষ্য ছিল, এরা কিন্তু যুগপৎ আন্দোলন করেছে, এদের প্রথম লক্ষ্য ছিল যে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ। সেই গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের পর একটা নির্বাচিত সরকার যারা 2/3 বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করেছে, আমি মনে করি সরকারের হানিমুন পিরিয়ডও এখনো ওইভাবে পুরোপুরি অর্থে পার হয়নি। সেখানে আপনি সমালোচনাটা অত্যন্ত কঠোর হয়ে যাচ্ছে, আপনাকে সময় দিতে হবে। এবং সেখানে মনে করি যে এই যে মানে ত্রিজক বাক্যবাণে জর্জরিত করা প্রকারান্তরে ফেসিবাদকে সুযোগ করে দেয়ারই নামান্তর। তো সেখানে আমি বলবো যে গণতন্ত্রের ভাষা যেটার কথা বললেন সেটা এখন বড় চ্যালেঞ্জ মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ, আমার কাছে সেটাই চ্যালেঞ্জ মনে হচ্ছে, এই কারণে যে যেহেতু একটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এই একদল ক্ষমতায় এসেছে, একদল বিরোধী দলে গিয়েছে, এবং কোন পর্যায়ে একটা বিশাল রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সারা দেশের মানুষের একটা বিস্তারিত আকাঙ্ক্ষার যাবো, মধ্য যেহেতু দিয়ে। আমি 12টার সময় একটা বিরতিতে যেতে হবে, এগুলো সবারই ছোট ছোট মন্তব্য নিতেছে, ফিরে এসে আর একটু দীর্ঘ আলাপে যাব। রাশেদুল ইসলাম রাশেদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং দেখুন, আমরা জামাত আমিরের যে বক্তব্য, সবসময় ঠান্ডা মাথায় কিছু বক্তব্য আমরা শুনেছি এবং সেগুলো আমরা শিরোনামে দেখতাম, কিন্তু আজকে যে বক্তব্যটা আমরা দেখলাম বেশ শক্ত বক্তব্য। তিনি বলেছেন আপা যে পথে হেঁটেছেন এখন আপনারাও সে পথে হাঁটছেন, এবং তার জায়গা থেকে তিনি বলেছেন সব প্রতিষ্ঠানে নিয়োগ আছে, চুষলে মধু পাওয়া যায়, সব জায়গায় হরিলুট চলছে, সরকার প্রশাসনকে দলীয়করণ করছে, ইত্যাদি ইত্যাদি নানা কিছু। যেটা একটু আগে মোস্তফা আকমল বলার চেষ্টা করলেন যে সরকারকে তো সময় দিতে হবে, গণতন্ত্রের নিজস্ব ভাষাও আছে, যে ভাষা কিছুটা হলেও শিষ্টাচারের মধ্য দিয়ে যেতে হয়। আপনি কি আসলে বক্তব্যটা কিভাবে দেখবেন জামাত আমিরের? ধন্যবাদ রাকিব। আপনি যেমনটি বলছিলেন, আসলে মাননীয় বিরোধী দল নেতা যেটি বলেছেন, যে ভাষায় বলেছেন, সেটি আমি যথার্থ মনে করি। কারণ ইতোমধ্যে যে ধরনের কথাবার্তা সরকার দলের পক্ষ থেকে, ইভেন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও যা যা বলা হচ্ছে এবং মন্ত্রী পরিষদের সদস্যবর্গ যা যা বলছেন করছেন, এগুলো তো সামগ্রিকভাবে আমাদেরকে ভাবিয়ে তুলেছে। আপনি যদি বলেন যে না আমরা ভেবে আরো পরে বলবো, সেটা আপনার স্ট্র্যাটেজি, কিন্তু বিরোধী দলের সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা আছে এবং সেই সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার আলোকেই তারা কিন্তু পর্যালোচনা করেই কর্মসূচি স্থির করছে এবং পরবর্তী কি কথা হবে না হবে সেগুলো তারা সাজাচ্ছে। এখানে আপনি তো অবশ্যই খেয়াল করেছেন যে আজকেই যে একটি সিদ্ধান্ত হচ্ছে যে নিয়োগ দানের ক্ষেত্রে এনটিআরসি যেভাবে শিক্ষকদেরকে নিয়োগ করতো সেটা না করে আবার এখন ম্যানেজিং কমিটি যেটা হবে সেটার আন্ডারে নিয়োগগুলো থাকবে। ওটা কনফার্ম হয়নি তো? না, বলছি যে এটা নিয়োগ হবে, বাস্তবায়ন হবে আর কি, প্রক্রিয়াধীন। তো সেই এই ধরনের একটি অবাস্তব যেটি থেকে আমরা বের হয়ে এসেছি, এনটিআরসি কে পুনর্গঠন করার দিকে মনোযোগ না দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এটি একটি নিয়োগ বাণিজ্যের দিকে, দলীয়করণ যেটি নিয়োগের ক্ষেত্রে সেটির দিকে যাচ্ছে। গণভোটের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গাকে স্কিপ করে যাচ্ছে, মিডিয়াকে নিয়ন্ত্রণ করছে, দলীয়করণ অন্যান্য গুলো তো আছেই, অনেকগুলো কর্পোরেশনে নিয়োগ দিয়েছে দলীয় ব্যক্তিত্ব। আপনি দেখেন যে যা ইচ্ছা তা করছে, বিগত সময়ের সাথে তো সিমিলারিটি আছে বলেই তো বলা হচ্ছে। যে আপনাকে খেয়াল করতে হবে, যেমন বাংলাদেশ ব্যাংকের যিনি আমরা যখন বলছি যা ইচ্ছা তা করছে সরকার, তখন কিন্তু সরকারের বয়স 5 মাসও হয়নি। এখানে এই কথাটা কি আপনি বলতে পারেন না? 5 মাস না, 6 মাস হয়েছে অলরেডি। এবং সরকার কি এই কি বলে আর কি 6 মাস হলে কিছু বলা যাবে না, 6 মাস পর্যন্ত ভুল করতে পারবে, এরকম কোনো বাধ্যবাধকতা কি রয়েছে? আমি কি আপনাকে একটু থামাবো, কারণ আপনার বক্তব্যের পর আমি একটু অদ্ভুত বক্তব্য নিয়ে একটা বিরতিতে যাবো, ফিরে এসে একটু আলাপটা দীর্ঘ করব। মানে আপনি বোধহয় আপনার জায়গা থেকে পরিষ্কার করেছেন এটা। জনাব অদূত ভূঁইয়া, আপনার একটা অবজারভেশন নিতে চাই, কারণ স্পষ্ট করেই রাশেদুল ইসলাম রাশেদ বলেছেন 6 মাস, এই অজুহাত আসলে দেওয়া যাবে না। এই 6 মাসের মধ্যে আসলে সরকার অনেক কিছু করতে পারতো, কিন্তু সরকার যা ইচ্ছা তাই করেছে। এরকম কিছু করার কারণেই আসলে জামাত আমির বলেছেন আপা যে পথে হেঁটেছেন এখন আপনারাও সে পথে হাঁটছেন। একটু কি কিছু বলা যায় কিনা? জি, এটা ওনাদের অতি প্রত্যাশা, মানুষের প্রত্যাশা তো একটু থাকেই, তবে ওনাদের একটু উদ্দেশ্যমূলক প্রত্যাশা। একটা 16 বছর বলা যাবে না, 18 বছরের পরবর্তী ভঙ্গুর দেশকে আবার পুনরায় রিঅর্গানাইজ করতে যেটুকু সময় দরকার সেটা 5 বছরে যথেষ্ট না। সেখানে 5 মাসে বা 5 মাস প্লাস সময়ের মধ্যে বাংলাদেশ সরকার, নতুন সরকার, তারেক রহমানের সরকার যা করছে সেটা আমরা মনে করি
যথেষ্ট চেয়েও বেশি। অতএব আমাদেরকে মানে সরকারকে আমাদের সবাই বিরোধী দল সহ সকলকে সহযোগিতা করতে হবে, সহনশীল ধৈর্যের সাথে সময় দিয়ে এগিয়ে যেতে হবে। তাহলে আমরা ফ্যাসিস্টের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, ভঙ্গুর শাসন ব্যবস্থা, ভঙ্গুর আপনার বিচার ব্যবস্থা থেকে আমরা দেশকে গড়ে তুলতে পারবো। একটা কথা মনে রাখতে হবে, 16 বছরে আওয়ামী লীগের কর্মকর্তা কর্মচারী লোকজন সর্বত্র বসে আছে, সাথে কিছু গুপ্ত আওয়ামী লীগ বসে আছে। এই আওয়ামী লীগ এবং গুপ্ত আওয়ামী লীগ, মানে গুপ্তভাবে যারা আওয়ামী লীগ করেছে, তারা অ্যাডমিন থেকে শুরু করে পুলিশ সর্বত্র বসে আছে। এদেরকে মানে ছাঁটাই করে, এদেরকে খুঁজে বের করে ওখানে নতুন ফ্রেশ লোকজন সেট করতেও তো অনেক সময়ের দরকার। এইটুকু আমাদের বিরোধী দলের ভাইয়েরা মানছে না, কারণ তারা এক্ষুনি ক্ষমতা চায়। তারা জীবনতে কখনো পায়নি ক্ষমতা, এবার একটা সুযোগ পেয়েছিল, কাজে লাগাতে পারে নাই। এখন ওনাদের আক্ষেপ থেকে এখন এই যে কালকে শুনলাম জামাতের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মাসুদ বলল যে গতকালকে নাকি সরকার ফেলে দেওয়ার মতো অবস্থা ছিল, ফেলে দিতে পারতো। কিন্তু জনাব ওয়াদুদ ভূঁইয়া, মানে বিরোধী দল হিসেবে আমরা যাদেরকে বিগত সময় দেখেছিলাম তারা তো তেমন কোনো কথা বলতো না, কিন্তু এখন বিরোধী দল কথা বলছে, যে কারণেই কি আসলে আমাদের মধ্যে এরকম কনফিউশন তৈরি হচ্ছে কিনা? কারণ শক্তিশালী বিরোধী দল তো আমরা দেখিনি তেমন একটা। না, এই পরিস্থিতিটাও তো দিয়েছে সরকার, মানে আমরা দিয়েছি, আমাদের তারেক রহমানের সরকার দিয়েছে। এটা তো আপনাদেরকে মূল্যায়নে আনতে হবে যে অতীতে কখনোই যে বিগত সময়ে 16 বছরে যে বিরোধী দল বলে কিছুই ছিল না, বিরোধী মত, বিরোধী কণ্ঠ কিছুই শোনা যেত না। আজকে যে আমরা বিরোধী দলকে কথা বলার জন্য যে একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছি, তারা যে বলতে পারছে, সেটার জন্য তো আমি মনে করি বাহবা দেওয়া দরকার, রাষ্ট্রের অগ্রগতি হিসাবে, দেশের অগ্রগতি হিসাবে চিহ্নিত করা দরকার। এই জায়গাটার মধ্যে তো অগ্রগতি আছে, চিহ্নিত আছে। এটা তো মানে আমার ক্রেডিটটা আমরাই পাই, তারেক রহমানের সরকারই পায়। একদম, আমি বিরতিতে যাব, তবে তার আগে রাশিদুল ইসলাম রাশেদ, একটা প্রশ্ন নিশ্চয়ই করা প্রয়োজন, যেটা ওয়াদুদ ভূঁইয়াও ইঙ্গিত দিলেন, যে জামাত ইসলামী হয়তো আক্ষেপ থেকে এমন মন্তব্য করছে, কারণ আগে একবার সুযোগ পেয়েছিল, তারা হয়তো সেই সুযোগটা ধরে রাখতে পারেনি। এবার আসলে সেই জায়গা থেকে প্রচণ্ড আক্ষেপ তাদের মধ্যে। সবচেয়ে বড় কথা, গুপ্ত আওয়ামী লীগ একটা বড় শব্দ, এটা আসলে এখনও ঘাপটি বেড়ে আছে কিনা, যারা আসলে মানে ভিন্নভাবে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে কিনা, আমি এই দুটো বিষয়ে জানার চেষ্টা করব ছোট্ট একটা বিরতির পর ফিরে এসে। দর্শক, আপনারা আছেন ৭১ জানালে, ছোট্ট একটা বিরতির পর ফিরছে, আমাদের সঙ্গে থাকবে। ফিরতে চাই, মোস্তফা আকমল আপনি তো আছেনই, আপনিও প্রশ্ন করতে পারেন। তবে রাশিদুল ইসলাম রাশেদের কাছে একটা প্রশ্ন করে গিয়েছিলাম, মাননীয় সংসদ সদস্য, আপনি শুনছিলেন আমাদের আরেকজন সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলছিলেন, প্রথমত জামাতে একটা বড় আক্ষেপ আছে এবং একবার সুযোগ পেয়েও তারা কাজে লাগাতে পারেনি। এবার আসলে বিরোধী দল হিসেবে তারা সেই আক্ষেপ থেকে নানা মন্তব্য করছে, এমন একটা কথা তিনি বলেছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে গুপ্ত আওয়ামী লীগ, যেটা এখন এই সময় অনেক বেশি শোনা যাচ্ছে, যেটা আসলে রাজনীতির মধ্যে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে পারে এবং সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড থেকে শুরু করে দেশ অস্থির করা পর্যন্ত নানা কিছু করতে পারে। আপনারা আসলে সেই গুপ্ত আওয়ামী লীগ নিয়ে কতটা সচেতন? জি দেখুন, এখানে খেয়াল করার মতো বিষয় হচ্ছে যে সবচেয়ে বড় ব্যর্থতার যে পরিচয়টি সরকার বর্তমানে দিয়েছে, সেটি হলো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ব্যর্থতার পরিচয় দিয়েছে। এবং আপনি দেখবেন যে এটি দিন দিন দুঃশাসনের দিকে নিয়ে যাবে বলে আমরা মনে করছি। বিশেষ করে আপনি যেমনটি বলছিলেন যে আওয়ামী লীগের তৎপরতা, তারা যে হুঙ্কার টুঙ্কার নানান ভাবে বিভিন্ন সংবাদ সম্মেলন ইত্যাদি করছে আর কি, সেটার ইম্প্যাক্ট আপনি বাংলাদেশে দেখতে পাচ্ছেন এবং তার এগেইনস্টে সরকারের যে নমনীয় ভাব, এটি আমাদেরকে ভাবিয়ে তুলেছে। আপনি আমার এলাকার কথাই যদি বলি আর কি, যে আজকেও একটি মিছিল হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে, আমার এলাকায় নয়, সরি, আমাদের পার্শ্ববর্তী উপজেলায় আর কি, শেরপুর জেলাতে সেখানে হয়েছে। এরকম অনেকগুলো মিছিল সারা দেশব্যাপী কিন্তু চলমান আছে। এমনকি আমরা বিগত সময় দেখেছি, এই আমাদের ওয়াদুদ ভূঁইয়া ভাই এবং আমরাও কিন্তু এসবের শিকার হয়েছি, যে আমরা ফেসবুকেও কোনো কর্মসূচি বা কোনো বিষয় শেয়ার করলে সেটা ট্রেস আউট করে আমাদেরকে গ্রেফতার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আজকে কিন্তু সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি আগের চেয়ে অনেক বেড়েছে, কিন্তু তার এগেইনস্টে গোয়েন্দা সংস্থা বা সরকারের যে ইন্টেলিজেন্স অন্যান্য উইংস গুলো আছে, তাদের ভূমিকা কি এই আওয়ামী লীগদের দমনে? এসব কেন বলছি? যে আলটিমেটলি সরকারের যে নীরবতা, প্রশাসনের যে দুর্বলতা, বিচার বিভাগ নিয়ে যে আমরা নমনীয় ভাব দেখছি অথবা স্থবিরতা দেখছি, অথবা ধরুন যে রাকিব, একটি প্রশ্ন আমি করি আর কি, যে সরকার বলছে যে আমাদেরকে একটু সময় দেওয়া দরকার, সবচেয়ে বেশি কার্যকর ভূমিকাটা তো এই
বিচার বিভাগের নিয়ন্ত্রণ, তারপরে হলো যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, এগুলোর দিকেই তো থাকা দরকার ছিল নাকি? যদি সেটার দিকে না দেয় নজর, তাহলে তো আলটিমেটলি তার নানান উইংস, মৌলিক যে জায়গাগুলো, সেগুলোর উপর ইম্প্যাক্ট পড়বে এগুলো আর কি। এবং দেখবেন যে এই দিকে মনোযোগী না হয়ে দলীয়করণ কিভাবে করা যায়, মিডিয়াকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। রাশাদ ভাই, আপনাকে একটু আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনার কথা আমরা ধরে নিলাম, কিন্তু আপনি বললেন যে আওয়ামী লীগ আজকে আপনার এলাকায় মিছিল দিয়েছে, তো এই প্রেক্ষাপটে সরকারকে আপনারা যেভাবে আক্রমণ করছেন, আপনারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যুগপৎ আন্দোলনের সাথী, সেখানে আপনাদের এই অবস্থান কি আওয়ামী লীগকে সুযোগ করে দিচ্ছেন আরো? অথবা আপনাকে আরেকটা বিষয় বলি, আপনি কি এই বিষয়টা আমলে নেবেন কিনা যে গত 17 বছর ধরে যে নিয়োগ প্রক্রিয়ায় যেভাবে যারা এই প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আছে, সেইটা কি 6 মাসে কন্ট্রোল করে 5ই আগস্টের পর তো আমরা দেখেছি পুলিশই নাই দেশে, সেখানে আপনি কিভাবে একটা সুশৃঙ্খল আইন শৃঙ্খলা পরিস্থিতি ইমিডিয়েট আশা করছেন? এখানে মোস্তফা ভাই, আমি আপনাকে বলি আর কি বিষয়টি। আমরা সারা যেখানে মিডিয়াতে কথা বলি বা যেখানে যাই না কেন, পারস্পরিক আড্ডায় যাই না কেন, একটা কথা সবাই সব সময় জিজ্ঞেস করে যে জামাত বিএনপি কে সহযোগিতা না করে জামাত কেন বিএনপি কে মানে কি বলে কটাক্ষ করছে, রাগ করছে, ক্ষোভ করছে, এরকম। প্রথমত বিরোধী দলের কাজ কি সরকারের প্রশংসায় পঞ্চমুখ থাকা? এক। সেকেন্ড হচ্ছে এর পরেও সরকারের অনেকগুলো ভালো উদ্যোগ আমরা কিন্তু সেগুলো সংসদের বাইরে স্বাগত জানিয়েছি। এখন যেগুলো আপনাকে আপনার রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হচ্ছে, রাষ্ট্রের সামগ্রিক সংকট তৈরি করছে, সেগুলো নিয়ে তো আমাকে সোচ্চার থাকতে হবে। 133টি অধ্যাদেশ যখন সংসদে আসলো, সেগুলোর অধিকাংশ তো পাশ করার ক্ষেত্রে সরকারি দলকে সহযোগিতা করেছে বিরোধী দল, কিন্তু মৌলিক যেগুলো রাষ্ট্রের স্বার্থের সাথে সংশ্লিষ্ট, সেগুলো ল্যাপস করে দেওয়ার সাথে সাথে সেগুলো নিয়ে তো কথা বলবোই আমরা। বলেন, কিন্তু রাশিদ মুশকিলটা হচ্ছে যেটা মোস্তফা আকমলও বলার চেষ্টা করলেন, এরকম সিচুয়েশনে যে ধরনের বক্তব্য দেওয়া উচিত, যে ধরনের বক্তব্য দেওয়া উচিত বিরোধী দলের, কিন্তু সেই জায়গা থেকে তারা যদি প্রয়োজনের চাইতে বেশি করে, এটা কি ফ্যাসিস্টের আসার পথটা সুগম করে কিনা? অসম্ভব। সরকার যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দেবে সেটি হলো আইন শৃঙ্খলা, মানে কি বলে এটাকে, সুশাসন। সেই দিকটি বারবার আমরা ইঙ্গিত করে বলছি, বারবার সরাসরি মন্ত্রণালয়কে আমরা ইঙ্গিত করে বলছি এবং পরামর্শ দিচ্ছি এই মুহূর্তে কোন দিকে বেশি করে নজর দেওয়ার দরকার, কিন্তু আমরা দেখছি যে আলটিমেটলি সরকার সেই ট্র্যাকে নাই। এবং অত্যন্ত মর্মান্তিক দুঃখজনক বিষয় যেটা আপনি বলি, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই টপিকগুলোকে অ্যাড্রেস করছেন, চমৎকার করে বলছেন তিনি, কিন্তু তার বক্তব্যের সাথে মন্ত্রী পরিষদের বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সহ এরকম মৌলিক জায়গা যেগুলো আছে, সেগুলোতে কিন্তু আপনি একটা গ্রাফ ভিজুয়াল করতে পারেন, মানে অন্তর্বর্তী সরকারের সময় এবং এখনকার সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নাকি অবনতি ঘটেছে? না রাকিব, আপনি অন্তর্বর্তী সরকারকে কিন্তু উদাহরণ হিসেবে এই মুহূর্তে আমি একটা সময়, আমি একটা টাইমলাইন জানতে চাচ্ছি। ধরুন 5 আগস্ট 2024-এর পর যে পরিস্থিতি ছিল, পুলিশের মনোবল বলে আমরা একটা শব্দ জানলাম, যে মনোবলটা ছিল না, অস্ত্রগুলো হারিয়ে গেল, খুঁজে পাওয়া যাচ্ছে না, লুট হয়ে গেল, সেই সময় থেকে এখন পর্যন্ত উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? আমি আপনাকে সেটা এই মুহূর্তে বলতে চাচ্ছি না, এই কারণেই যে এই মুহূর্তে এটা গ্রাফ উত্থাপন করলে আপনি কিছুক্ষণ আগে কিন্তু বলেছেন যে তাদেরকে এই মুহূর্তে অ্যানালাইসিস করার মতো জায়গায়, কিন্তু সবগুলো পয়েন্টে সরকারের অ্যানালাইসিস করা কিন্তু এই মুহূর্তে ঠিক হবে না। আমি যদি আপনাকে বলি যে আমার শেরপুরে কি বলে কারাগার ভেঙে আসামি সব বের হয়ে গেছিল আর কি, সেই আসামিগুলোকে এখনো পর্যন্ত ধরতে পারে নাই, সেগুলোর জন্য যে সমন জারি হয়েছে সেটা নিয়ে আমি এই মাসে আইন শৃঙ্খলা মিটিং এ জিজ্ঞেস করেছি। কারাগার কর্তৃপক্ষ এবং পুলিশ সুপার উভয়ই কিন্তু খুব অসংলগ্ন বা অস্পষ্ট বক্তব্য দিয়েছে। এই যে মৌলিক জায়গাগুলো, এগুলো যদি আপনি মনে করেন যে শুধুমাত্র নিয়োগ যে পর্যন্ত আমি নতুন করে না দিতে পারছি, পুনর্গঠন পুলিশকে না করতে পারছি, সে পর্যন্ত আমরা এগুলোকে স্থবির রেখে দিব, তাহলে তো সমাজে আরো বিশৃঙ্খলা বৃদ্ধি পাবে এবং সন্ত্রাস বেড়ে যাবে। সেই জায়গাগুলোতে কথা বলেছেন। আমি তাহলে একটু অদ্ভুত ভাই আপনার মতামত নিতে চাই। দিন শেষে দুটো বিষয়ে আলাপটা ঠেকলো। এক হচ্ছে বিচার বিভাগ নিয়ে, যেটা আসলে বিএনপির পক্ষ থেকে মানে সরকার গঠন করার পর সবচেয়ে দ্রুত গতিতে ওই অংশটাই করার কথা ছিল, যেটা হয়নি, যেটা আসলে রাশিদ বলার চেষ্টা করলেন। এবং দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, যেটা আসলে রাশিদ বলছেন সামনে এটা ধসে পড়তে পারে। মানে আপনি কি আপনার দলের সরকারের এই আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ বা সামগ্রিকভাবে মূল্যায়ন করবেন? এটা কোন পর্যায়ে আছে?
আপনি যদি আরেকবার বলতেন, আমার একটু নেটে একটু ইয়ে আচ্ছা করেছিল। আচ্ছা আচ্ছা, দুটো বিষয়। প্রথম কথা হচ্ছে, বিএনপি সরকার গঠন করার পর প্রত্যাশা ছিল সবার আগে গুরুত্ব দেবে বিচার বিভাগ নিয়ে, যেটা হয়নি। দাবিটা করছেন রাশেদ ইসলাম রাশেদ, এটা তাদের প্রত্যাশা একটা ভেঙেছে। দ্বিতীয় বিষয় হচ্ছে 133টা অধ্যাদেশ নিয়েও তারা আসলে আশাব্যঞ্জক কিছু পায়নি, যে অভিযোগটাও তারা করছেন। তৃতীয় বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি তারা বলছেন, এবং সামনের দিনে এটা ধসে পড়তে পারে এমন একটা শঙ্কাও তারা প্রকাশ করছেন। সরকারি দলের একজন সংসদ সদস্য, বিএনপি দলীয় সংসদ সদস্য, আপনার অবজারভেশনটা বলবেন আসলে। আসলে অধ্যাদেশগুলোর কথা যেটা বলছে, এই অধ্যাদেশগুলো নিয়ে সংসদে অনেক বাক বিতণ্ডতা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। অধ্যাদেশগুলো খুব দ্রুততম সময়ের মধ্যেই করতে হয়েছে, যেহেতু ইন্টেরিয়াম গভর্নমেন্ট যেই প্রেসিডেন্টের অধ্যাদেশগুলোকে রেখে গিয়েছে, ওগুলাকে যদি বিল আকারে বৈধতা দেওয়া না হয়, তাহলে ইন্টেরিয়াম গভর্নমেন্টটা অবৈধ হয়ে যায়, অথবা বর্তমান মানে সংসদটাও বৈধতা পেতে ঝামেলাপূর্ণ হয়। তো সেই হিসাবে আপনার এই অধ্যাদেশগুলোকে বিল আকারে বিএনপি খুব দ্রুততম সময়ের মধ্যেই করেছে। এর মধ্যে এখানে অসন্তোষ হওয়ার মতো কোনো কিছু ঘটেনি। তবে 2-4টা খুব ভেরি ইম্পর্টেন্ট অধ্যাদেশ আছে যেগুলা আপনার করা যায়নি। এত অল্প সময়ের মধ্যে ওগুলাকে আপনার অ্যানালাইসিস করে দেখে এইটার ব্যাক সাইড, ফ্রন্ট সাইড বা মানে ইত্যাদি নেগেটিভ পজিটিভ দেখে ওগুলাকে করার সুযোগ হয়নি। কিন্তু ওগুলা সরকার বা আমরা ট্রেজারি ব্যাংকের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে ওগুলো আমরা বিল আকারে নতুন করে আমরা আনবো, সময়ের একটু প্রয়োজন। ওগুলো আসবে না তা না, অতএব মানে অধ্যাদেশগুলোর ব্যাপারে হতাশা হওয়ার মতো কোনো কিছু আমি দেখছি না। দ্বিতীয়ত, বিচার বিভাগ এখন আস্তে আস্তে গ্রাজুয়ালি অনেক ডেভেলপ করছে। বিচার বিভাগ যদি ডেভেলপ না করে, আওয়ামী লীগের লোকজন পর্যন্ত জামিন পাচ্ছে কিভাবে? যেমন ধরেন আপনি নারায়ণগঞ্জের মেয়র আপনার কি বলে আইবি, তো এবং যে সাবের হোসেন চৌধুরী, এবং এরকম আরো অনেকগুলো। আমরা সাইদুল সুমনের কথা শুনতে পাচ্ছিলাম যে উনিও বোধহয় জামিন পেয়েছিল। জি, এরকম অনেকেই কিন্তু জামিন দেওয়া হয়েছে। পাশাপাশি জামাত ইসলামের অনেকেই আপনার যে কিছু এর মধ্যে কিছু সন্ত্রাসী কার্যক্রম, উচ্ছৃঙ্খল কার্যক্রম করেছে, ওগুলাতেও তারা মামলা, বিভিন্ন জায়গায় মামলা ওদের নামে হয়েছে, কিন্তু ওরা জামিন পেয়েছে। যেটা বিগত আমলে, আওয়ামী লীগ ফ্যাসিস্টের আমলে আমরা বিএনপি, জামাত ইসলাম কোনো পার্টি জামিন পেতাম না। তো সেই দিক থেকে আমি মনে করি যে বিচার বিভাগ গ্রাজুয়ালি ধীরে ধীরে অনেক ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে। বিচার বিভাগ যে আগের থেকে উন্নতি ঘটছে না তা না। এটা ব্যাখ্যা দিলেন। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি আমাদের এই যে সাংবাদিক ভাই তো নিজেই বলেছেন যে, যেমন উনি নিজেও বিবেকবান মানুষ, সাংবাদিক মানুষ, উনি বলেছেন যে 5 আগস্টের পর তো আমাদের পুলিশ তো মানে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমন একটা প্রেক্ষাপট পরিস্থিতি দেশের মধ্যে তৈরি হয়েছিল। এত বড় একটা পরিস্থিতি, এত বড় একটা অভ্যুত্থান, তারপরে 16 বছরের জঞ্জাট, এর মধ্য দিয়ে পুলিশকে নতুন করে আমাদেরকে, সরকারকে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে সাজাতে হচ্ছে। এই অবস্থায় আইন শৃঙ্খলার দিকটা গ্রাজুয়ালি ডেভেলপ অনেক দ্রুতই করেছে। এত দ্রুত যে এটুকু ডেভেলপ করবে সেটা কিন্তু আমরাও আশা করিনি। তো আমি মনে করি আইন শৃঙ্খলার পরিস্থিতিটাও আগাচ্ছে। এখানে বেশ কিছু নিয়োগের প্রয়োজন আছে। আইন শৃঙ্খলা কর্তৃপক্ষের লোকজন আপনার বিশেষ করে পুলিশে নিয়োগ বা বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগের প্রয়োজন আছে। অনেকেই তো আপনার চাকরিতে জয়েন অদূত ভাই, আপনাকে একটু থামাতে চাই। সেটা হচ্ছে যে রাশেদ ভাই একটা অভিযোগ করেছেন, যেটা আমারও মনে হয় যেটা খুব ভ্যালিড। সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী যে উদাহরণগুলো সেট করেছেন, উনি ওনার যে দিক নির্দেশনা, সেটা নিয়ে কিন্তু জামাতও কনভিন্স যে উনি চান যে সুশাসন, ন্যায় বিচার, অর্থনৈতিক গ্রোথ বা সামাজিক মূল্যবোধ, উনি অনেকগুলো উদাহরণ কিন্তু তৈরি করছেন। কিন্তু অভিযোগ আছে যে বিএনপির নেতাকর্মীরা বা মন্ত্রীরা সেটা বা এমপিরা সেটা ফলো করছেন না। এই ব্যাপারে আপনার মন্তব্য কি? এই ব্যাপারে আমার মন্তব্য হলো, আমাদের প্রধানমন্ত্রী যা চেয়েছেন, যা চাচ্ছেন, সারা দেশে আমাদের নেতাকর্মী, এমপি, মন্ত্রীরা তাই ফলো করছে। এটা আপনারাও বুঝেন যে একটা দলের
প্রধান, এটা সরকার প্রধান যাই চান সেই সরকারের অনুগত হ্যান্ডস গুলো তাই অনুসরণ করে। এটা না, কিন্তু বিষয়টি এরকম না আর কি বাদল। মানে আমরা বলতে চেয়েছি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে অমীয় বাণীগুলা, এগুলা সরকারের মাননীয় মন্ত্রীগণ ফলো করছেন না বলেই কিন্তু সংকটগুলো তৈরি হয়েছে আর কি। উনি কিন্তু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অনেকগুলো কথা এখানে কি বলেছেন। একটু স্পষ্ট করবেন রাশিদুল ইসলাম রাশেদ, মানে মন্ত্রীগণ অনুসরণ করছেন না, আর নাকি কিছু মন্ত্রী কিছু নেতাকর্মী অনুসরণ করছেন না? কিছু কিছু বলতে পারেন, তবে ম্যাক্সিমামই দেখছি যে তাদের জায়গায় নাই ওনারা। না, আমার মনে হয় এই জায়গাটা রাশেদ ভাইদের একটু ভুল কনসেপ্ট, ভুল ধারণা, ভুল বুঝাবুঝির। আমি 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 আপনাকে স্পেসিফিক ভাবে বলি, জি বলেন। বলবো নাকি? বলেন, কয়েকটা যেমন বলেন হচ্ছে আমরা যে শুনি। জি। উন্নয়ন বৈষম্য সংক্রান্ত একটি বিষয়, যে বরাদ্দ বৈষম্য যেটি আর কি, জি। সেটি মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে সবার জন্য সমান হবে, কিন্তু এখন পর্যন্ত অনেকগুলো মন্ত্রণালয় থেকে সেগুলো হয়নি। যেমন শিক্ষা মন্ত্রণালয় থেকে হয়নি, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে হয়নি, পানি সম্পদ মন্ত্রণালয় থেকে হয়নি, আর অনেকগুলো মন্ত্রণালয় কিন্তু আছে আর কি। এর বাইরে আসেন হলো যে কি বলে, উনি বলেছেন যে আমাদের যে অধ্যাদেশগুলো ল্যাপস হয়েছে সেগুলোকে পুনরায় তিনি আলাপ আলোচনার ভিত্তিতে সুন্দর করে আরো কি বলে অধিকতর সংশোধন করবে, আবার উত্থাপন করবেন। বিগত কয়েকদিন আগে গুম প্রতিরোধ অধ্যাদেশ যেটি, সেটির একটি জনমত যাচাই হয়ে গেল। একদিনের মধ্যে হঠাৎ করে নোটিশ দিয়ে আবার পরের দিন সবকিছু অফ করে দেওয়া হলো। কেন হঠাৎ করে? কেন? আগামী পরশু দিন কি আমাদের সংসদ অধিবেশন আছে যে এটার জন্য এত তাড়াহুড়া করতে হবে? এই যে বিষয়গুলো আর কি, অর্থাৎ এটা কিন্তু আইন ও বিচার বিভাগ বা মন্ত্রণালয় থেকে যাক, নির্দেশ এই দুটো পয়েন্ট উল্লেখ করছে, দুটো পয়েন্ট যদি অদূত ভূঁইয়া একটু ব্যাখ্যা দেন, আমি তারপর অন্য আলাপে যেতে পারি। জি। দেখুন, উনি যেটা বলছে শিক্ষা বা কিছু কিছু মন্ত্রণালয় থেকে সুষম বা সম উন্নয়নমূলক বরাদ্দ হচ্ছে না। জি। বেসিক্যালি এখনো তো বরাদ্দের সময় আসেনি, এই বাজেট মাত্র পাস হলো। উন্নয়ন প্রক্রিয়াটা শুরু হবে এখনই, এই সামনের মাস থেকে শুরু হবে, এরপরে আগামী বছর হবে। এই বছর যা নেওয়া হবে তারপরে উন্নয়ন বাস্তবায়ন হবে 1 বছর, তারপরে আবার নেওয়া হবে। অতএব একটা খণ্ডকালীন সরকারের যে সময়টা গেছে 5 মাস, এই সময় কিন্তু উন্নয়নের ব্যাপক কাজ করার কোনো সুযোগ সরকারের হাতে ছিল না। এটা বিগত সরকারের রেখে যাওয়া পদ্ধতি অনুযায়ী, সিস্টেম অনুযায়ী যেটুকু করা দরকার সেটুকুই করেছে। আমাদের ভাই যেটা বলছেন, যদি না পেয়ে থাকেন মানে সুষম বা সম বন্টন মানে উন্নয়ন, সেটা হলো বিগত সরকারের যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমকে মাথায় রেখে নথিতে রেখেই কিন্তু সরকারকে কাজ করতে হচ্ছে। সেজন্য ওটা যদি হয়ে থাকে তার দায় বিগত সরকারের। বর্তমান সরকারের এখনো কিন্তু উন্নয়ন বরাদ্দ, বাজেট যাক, একটা বিভ্রান্তি আসলে দূর হলো, কিন্তু রাশিদুল ইসলাম রাশেদ, যেটা হচ্ছে যে আপনাদের দিক থেকে যে প্রত্যাশা, যে দাবি, যে অংশগুলো রয়েছে যেটা আসলে সরকারের কাছ থেকে আপনারা চান, সেই ব্যাপারটা আসলে আলোচনা কিংবা গঠনমূলক গণতান্ত্রিক ভাষা, যেটা আসলে মোস্তফা আকমল শুরুতে বললেন, সেগুলো প্রয়োগ করে করা যেত। কিন্তু আমরা যখন শুনি যে আপা যে পথে গেছে আপনারাও সে পথে হাঁটছেন, বা আর 5 মাস সময় দেওয়া হলো, 5 মাসের মধ্যে যদি এটা না হয় তাহলে কিন্তু মানে পালাবার পথ পাওয়া যাবে না, সরকারের জন্য একটা ঝাঁকুনি হলে যথেষ্ট, এগুলো কিন্তু সব জামাত ইসলামের গুরুত্বপূর্ণ নেতাদের বক্তব্য, এবং আমরা শিরোনামে সেটা রেখেছি আর কি। তখন আসলে সাংঘর্ষিক হয়ে যায়। যাই হোক, আমি আরেকটা বিষয়ে কথা বলতে চাই। বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক পরিবেশ চাই ঢাকা, একই কথা বলেছে আসলে দীনেশ ত্রিবেদী, ভারতীয় হাইকমিশনার। আলাপ করতে চাই অধ্যাপক ডক্টর আনিসুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, বোধহয় তাকে আমরা পেয়ে যাব। নিশ্চয়ই আমরা সেই জায়গার জন্য অপেক্ষা করি। তবে তার আগে মোস্তফা আকমল, আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করি, যেই দিনটা আমরা ফেলে এলাম সোমবার, সেখানে আমরা দেখতে পেলাম স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী সবার সঙ্গে দীনেশ ত্রিবেদী কথা বলেছেন, এবং প্রত্যেকের দিক থেকে একটাই বক্তব্য, দুই দেশের মধ্যে আমরা সুসম্পর্ক চাই, বাংলাদেশও চাই, ভারতও চাই। হচ্ছে না কেন আসলে? আচ্ছা, দেখুন, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে তারেক রহমান সরকার কিন্তু, মানে বিএনপি সরকার কিন্তু তাদের পররাষ্ট্রনীতিতে একটা পরিবর্তন এনেছে, এবং এটা খুব স্পষ্ট করে বলেছে। আগে ছিল যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না। এখন কিন্তু এই পররাষ্ট্রনীতির একটা পরিবর্তন এসেছে। দেখবেন এখানে হচ্ছে সবার আগে বাংলাদেশ, এবং ক্লায়েন্ট স্টেট হিসেবে আমরা থাকবো না। হ্যাঁ, সবার আগে বাংলাদেশ। এখানে কিন্তু আগে যে পররাষ্ট্রনীতি ছিল যে একটু মানে সমীহ জাগানোর পররাষ্ট্রনীতি, সেই জায়গা থেকে বেরিয়ে এসেছে, এবং আমি মনে করি এটা খুব যৌক্তিক। এবং তার কিছু টুলস হিসাবে আমরা যেটা দেখেছি, মানে বাংলাদেশের পূর্বমুখী পররাষ্ট্রনীতির দিকে যে ঝোঁক, এবং পররাষ্ট্রনীতিতে কিছুটা ভারসাম্য আনার যে চেষ্টা, সেই জায়গা থেকে এই সরকার কিন্তু পররাষ্ট্রনীতিতে একটু কঠোর অবস্থানে আসে। বিশেষ করে ভারতের ক্ষেত্রে যেটা হয়েছে যে
5ই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভারতে আশ্রয় নিল, আশ্রয় নেওয়ার পর থেকেই কিন্তু ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই টানাপোড়েনটা বাড়তে থাকে। এবং এই টানাপোড়েনের মধ্যে আগুনে ঘি ঢালার মতো একটা অবস্থা হলো হাদির মৃত্যু। হ্যাঁ, হাদিকে হত্যা করা হলো এবং সেই খুনিরা আশ্রয় নিল ভারতে। এই জায়গা থেকে কিন্তু সম্পর্কটা একদম তলানিতে গিয়েছিল। এরপরে বিএনপি শপথ নেওয়ার পরে দেখলাম নতুন সরকারের সাথে ভারত সম্পর্ক ডেভেলপমেন্টের চেষ্টা করলো এবং একটা পজিটিভ ইঙ্গিত আমরা দেখলাম। এর মধ্যে আবার পতিত সরকারের প্রধানমন্ত্রী ওখানে 2-3 বার মানে একবার সংবাদ সম্মেলন করলো, টেলিকনফারেন্স করলো অনেকবার। এগুলো নিয়ে বাংলাদেশ বারবার আপত্তি জানানোর পরেও তারা খুব একটা আমলে নেয়নি। সেই জায়গা থেকে আজকে কিন্তু আমরা পরিষ্কার বার্তা পেয়েছি গভর্নমেন্টের পক্ষ থেকে, একদম ক্লিয়ার। সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে হবে, আমাদের যে বিদ্যমান চুক্তি আছে তার অধীনে হাদির খুনিদের ফেরত পাঠাতে হবে। হ্যাঁ, একই সঙ্গে আপনার এই যে এটা জানি এখন বাংলাদেশ কি চায় সেটা তো বাংলাদেশ আগে থেকে স্পষ্ট করেছে। জি। ভারতের দিক থেকে ভারত কেবল আশাবাদ দিচ্ছে ঠিক এই অর্থে যে আসুন আলোচনার মাধ্যমে, ডিপ্লোমেসির মাধ্যমে সবকিছু সমাধান হয়। আমরা কিন্তু কোনো ক্লিয়ার স্টেটমেন্ট পাচ্ছি না। দেখুন, আলোচনার মাধ্যমে এই জায়গাটা খুব গ্রে। হ্যাঁ, এটা আসলে আমি মনে করি এটা কূটনৈতিক ভাষা, এটার স্পষ্ট কোনো বার্তা নেই, কিন্তু বাংলাদেশের বার্তা একদম পরিষ্কার। হ্যাঁ, ওখানে যারা পলাতক আসামি আছে তাদেরকে ফেরত পাঠাতে হবে এবং আরো কিছু আছে। একদম। আমি তাহলে একটু আলাপ করার চেষ্টা করি। ওয়াদুদ ভাইয়া একটা ছোট বিষয় জেনে নিয়ে তারপর আমি রাশিদ আপনার মন্তব্য নিব। ওয়াদুদ ভাইয়া একটা বিষয় বলবেন, মানে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটা মানে বন্ধুত্বের সম্পর্ক, পরীক্ষিত বন্ধু, নানা কথা আমরা শুনেছি এবং সেই জায়গা থেকে বাংলাদেশ এই মুহূর্তে ক্লায়েন্ট স্টেট হিসেবে থাকবে না, বাংলাদেশ সবার আগে থাকবে, নিজেদের স্বার্থটা দেখবে, সেটা নিশ্চিতভাবে গোটা বিশ্বকে তারা জানিয়ে দিয়েছে। তারপরও ভারতের দিক থেকে যে রেসপন্সটা আসার কথা, অর্থাৎ শেখ হাসিনার বক্তব্য তারা ঠিকই প্রচার করার সুযোগ দিল, হাদির হত্যাকারীকে ফেরত দিল না, শেখ হাসিনা কবে আসবে এটা নিয়েও নেগোসিয়েশনে তারা আসছে না, এটা কি ঠিক এই মুহূর্তে সময় দিয়ে মূল্যায়ন করবেন, নাকি এটা আসলে অন্তর্বর্তী সরকারের সময় থেকে যে টানাপোড়েনটা হচ্ছে তার রেশ এখন এই সরকার ফিল করছে? কি বলবো? হ্যাঁ, সেটাই। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে টানাপোড়েনটা হচ্ছে সেটারই রেশ। পাশাপাশি আমরা সবাই বুঝি ভারত সবসময় বাংলাদেশে আওয়ামী লীগকে ফেভার করে আসছে। জি। আওয়ামী লীগ ভারতের সাথে মানে জনগণের থেকে এগিয়ে ফেভার করেছে, আর ভারতও বাংলাদেশের জনগণের চেয়ে আওয়ামী লীগকে বেশি প্রায়োরিটি দিয়েছে ইত্যাদি ইত্যাদি কারণে। বিশেষ করে দুটা কারণ, একটা হলো আওয়ামী লীগের যে পতন, পালিয়ে যাওয়া, পাশাপাশি ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় যে একটা টানাপোড়েন, এই সকল কারণের প্রেক্ষিতে ভারত এখন ইজি হতে পারছে না, বা ভারত বাংলাদেশ সম্পর্কটা ইজি হতে পারছে না। যার কারণে হাদি হত্যার আসামি অথবা শেখ হাসিনাকে যে আমরা আইনত বন্দি বিনিময় চুক্তি ভারতের সাথে আমাদের আছে, সেই হিসাবে যে আমরা পেতে পারি, অনুপ চেটিয়াকে তারা নিয়ে গেছে, ঠিক তেমনি ভাবে তো তারা হাসিনাকে আমাদের দিতে পারে, এই বিধান আছেই। কিন্তু ওই যেটা বললাম যে আওয়ামী লীগের প্রতি তাদের যেটা মানে অনেক প্রীতি, পাশাপাশি যে ইন্টারিম গভর্নমেন্টের সময় তার মানে আপনাদেরকে দুটো চ্যালেঞ্জ নিতে হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় যে ইমেজটা আসলে ভারত বাংলাদেশ সম্পর্কে হচ্ছে সেটার ফাইট দিতে হচ্ছে বাংলাদেশকে, একই সঙ্গে তারা যে পরিমাণ আওয়ামী লীগ প্রীতি ছিল সেটার সাথেও আসলে ফাইট করতে হচ্ছে আপনাদেরকে, তাই তো? জি জি জি। আচ্ছা, আমি হ্যাঁ, এটা একটা পজিটিভ দিকে যাবে, কারণ আমরা প্রতিবেশীদের সাথে আমাদের কোনো শত্রুতা নয়, বন্ধুত্ব ছাড়া। যে কোনো প্রতিবেশী বন্ধু হতে হবে, বন্ধু হিসাবে থাকতে হবে আমরা চাই, এবং আমরা মনে করি বাংলাদেশ ভারতের সম্পর্ক উন্নত হবে। আমি একটু রাশিদ একটা আক্ষেপের কথা একটু বলার চেষ্টা করি। গতকালে আয়োজনে সালাউদ্দিন আইয়ুবী ছিলেন এবং আজিজুর রহমান হেলাল ছিলেন বিএনপির পক্ষ থেকে। সে আলাপে ঠিক এরকম একটা বিষয় উঠে এসেছে যে বিএনপির সমালোচনা করার জন্য, সরকারের সমালোচনা করার জন্য বিরোধী দল খুব চমৎকার ভূমিকা রাখছে। তাদের দিক থেকে তারা বলছেন তারা আসলে অতীতের মতো বিরোধী দল হতে চায় না, যে কারণে বিরোধিতা তারা করবে, যৌক্তিকভাবে তারা করার চেষ্টা করবে। কিন্তু শেখ হাসিনার বক্তব্য যে ভারত প্রচার করলো, সুযোগটা দিল, সেটা নিয়ে যতটা প্রতিবাদ করার কথা ছিল বিরোধী দল ততটা করেনি। কি বলবেন? না না, করিনি তা না, আমরা প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি করেছি এবং দলীয়ভাবে এটি নিয়ে কথা বলা হয়েছে। এখন বিষয় হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ ইস্যু এটা, তার পাশাপাশি আরো অনেকগুলো ইস্যু থেকেছে মাঝখানে। দেখেন যে যেদিন শেখ হাসিনার ঘটনাটি চলছে তখন কিন্তু ক্যাম্পাসগুলোতেও ধারাবাহিকভাবে কয়েকদিন একটি সংকট চলছিল আর কি, যে কারণে দেশে এটাও পরিকল্পিত কিনা
এটাও আমাদের প্রতি দেখতে হবে। একটা প্রেস কনফারেন্সই বোধহয় আপনারা করেছিলেন, তাই তো? হ্যাঁ, সেটাই বলছি। প্রেস রিলিজ বোধহয়, প্রেস জি রিলিজ। জি, প্রেস রিলিজও আমরা দিয়েছি। এমনকি আবার আপনি জেনে খুশি হবেন যে আমাদের এই প্রেস রিলিজটি অতি দ্রুত, যেহেতু এটা বৈশ্বিক ব্যাপার, অনেকগুলো ভাষায় ট্রান্সলেট করে আমরা কিন্তু বিভিন্ন দেশের এমবাসি গুলোতে পৌঁছিয়েছি। এর কারণটা কি? আমরা চাচ্ছি হলো যে আমাদের যে বিদেশ নীতি, পররাষ্ট্র নীতি, সেখানে মৌলিক 4টি বিষয় নিশ্চিত করাটা অত্যন্ত জরুরি। এক নাম্বার হচ্ছে যে সার্বভৌম সমতা, অর্থাৎ সব দেশের সঙ্গে সমান মর্যাদা সম্পর্ক যে রাখার ব্যাপারটি, সেটি নিশ্চিত হওয়া দরকার। 2 নাম্বার হচ্ছে যে পরনির্ভরশীলতা বর্জন, কোন নির্দিষ্ট দেশের তাবেদারি আমরা। ঠিক আছে রাশিদ রাশিদ, আপনি বিভিন্ন সময় এই আয়োজনে যুক্ত হয়ে বলেছিলেন। একটু রাকিব, আমি রাশেদ ভাইকে একটু বলতে চাই। রাশেদ ভাই, আপনারা ধরেন আপনি বলছিলেন যে আরো অনেক ইস্যু থাকে। এই মুহূর্তে আপনি আমাকে বলেন, এই মুহূর্তে যতগুলো ইস্যু আছে এর মধ্যে কি সবচেয়ে বড় ইস্যু নয় যে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে অ্যালাউ করেছে ভারত, এবং সেটা নিয়েই বেশি সোচ্চার হওয়া উচিত বিরোধী দল? আমরা তো সেটাই বলেছি মোস্তফা ভাই, আমরা সেটাই বলেছি যে আমরা শেখ হাসিনার সেই সংবাদ সম্মেলনের ঘোষণাটি দেওয়ার সাথে সাথে সেটা কি প্রেস রিলিজের মধ্যেই আপনাদের যে কর্মকাণ্ড থাকে? কেন না না না, কেন আমরা প্রেস রিলিজ করেছি, এর পাশাপাশি আমাদের প্রোগ্রাম হয়েছে এটি নিয়ে, আমরা সেটি প্রোগ্রামে বলেছি। এবং কি বলে, শুধু একজন এক জায়গায় দু এক জায়গায় বলেছে এরকম না, অসংখ্য জায়গা থেকে আমরা সেগুলো বলেছি আর কি। আমরা কিন্তু গণমাধ্যমে অতটা দেখিনি। সবচেয়ে বড় কথা, আপনি তো নিজেই বুঝে থাকবেন, গণমাধ্যমে শিরোনাম হয়েছে অন্যান্য বিষয়, এটা অতটা আসেনি। এবং রাশিদ, আমি আপনাকে বলি, আমরা এই ঘটনার পর বিরোধী দলীয় নেতা জামাত আমির, তার বক্তব্য আমরা শুনেছিলাম। তিনি বলেছিলেন শেখ হাসিনাকে কেন ফেরত দেওয়া হচ্ছে না আমি জানতে চাই, আপনাদের মতোই, মানে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেছিলেন। এটা একটা। নাহিদ ইসলাম বলেছেন শুধুমাত্র মানে গলাবাজি, অর্থাৎ বাংলাদেশ থেকে যেই প্রেস রিলিজটা দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, সেটার মধ্যে বড় কিছু ছিল না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশংসা পেয়েছে, কারণ বাংলাদেশ খুব শক্তিশালী একটা স্টেটমেন্ট দিয়েছে। জামাতের দিক থেকে বা বিরোধী দলের দিক থেকে তো এমন শক্তিশালী প্রেস রিলিজ তো আমরা দেখিনি। কেবল মানে কি বলবেন আসলে? না, এখানে আমরা এই বিষয়টিকে দুটি আঙ্গিক বলছি আর কি। এক নাম্বার হচ্ছে যে আমরা প্রথমত ইনস্ট্যান্ট প্রেস রিলিজ দিয়েছি এবং আমরা কথাগুলো বলেছি। সেকেন্ড হচ্ছে, আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে এই সময়গুলোতে বাংলাদেশে বেশ কিছু অস্থিরতা শুরু হয়েছিল, যে কারণে আমাদের বক্তব্যগুলোকে খুব ভালো করে মিডিয়া প্রচারও কিন্তু করেনি। আর তার চেয়েও বড় করে আমরা যেটা দেখছি যে শেখ হাসিনা যে ধরনের বক্তব্য, উদ্ধতপূর্ণ বক্তব্য দিয়েছেন, এটির ইম্প্যাক্ট আমাদের এই দেশ পর্যন্ত আশা করি যে পড়বে না, কারণ তার বক্তব্যগুলো ওই পূর্বেকার বক্তব্যের যে ধরন ছিল, যে কারণে তাকে পালিয়ে যেতে হয়েছে। আমি একটু কোট করতে চাই, গত সম্ভবত 2-3 দিন আগেই প্রথম আলোতে একটি সাক্ষাৎকার ছাপানো হয়েছে একজন সামরিক অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি এই কথাটি বলেছিলেন যে ভারত শেখ হাসিনাকে এখান থেকে নিয়ে গেছে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমরাই বারবার বলছি এবং আমরা বারবার উপস্থাপন করছি আর কি, এবং সেটার স্বার্থেই কিন্তু বলেছি। আমি কিন্তু এখানে এর আগে রাকিব আপনার কি বলে শোতে এসেছে এবং বলেছি যে ভারতের সাথে বা আমাদের বৃহৎ প্রতিবেশী হিসেবে তাদের সাথে আমাদের সম্পর্কগুলোর ক্ষেত্রে আমাদের অবশ্যই সমতা, জাতীয় স্বার্থ, অগ্রাধিকার, এগুলো আমাকে আগে দেখতে হবে। আমি এখানে বিরোধী দল কি সরকারি দল, বিদেশ নীতির ক্ষেত্রে আমি কিন্তু এক জায়গায়। এবং আপনি বোধহয় দেখতেও পাচ্ছেন আমাদের সঙ্গে অধ্যাপক আনিসুর রহমান যুক্ত হয়ে গেছেন। অধ্যাপক আনিসুর রহমান, আমন্ত্রণ আপনাকে। কথা বলবো তার আগে ছোট করে একটা ওয়াদুদ ভূঁইয়া আপনার মন্তব্য জেনে নিতে চাই। আপনি অন্তত সরকারের দিক থেকে, না হয় আমরা দেখতে পেলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বেশ শক্তিশালী একটা স্টেটমেন্ট দিয়েছে, যেটা নিয়ে অনেকে প্রশংসা করছিলেন। কেবল স্টেটমেন্টের মধ্যেই কি সরকার সীমাবদ্ধ ছিল, নাকি খুব শক্তিশালী কোনো কথা বলা, যেমন নাহিদ ইসলাম বলছিলেন যে হাই কমিশনারকে ডেকে এনে ক্ষোভ জানানো, বিরক্তি প্রকাশ করা, সেই কাজটা সরকার করতে পারতো, যেটা করেনি। এবং রাশিদ ইসলাম রাশিদ যেটা বললেন, বিরোধী দল চেষ্টা করেছে কথা বলতে, আপনার কাছে মনে হয়েছে কিনা বিরোধী দলের যে প্রতিবাদ সেটাও যথেষ্ট ছিল? জি না না, বিরোধী দলের প্রতিবাদ তো খুবই লঘু আছে, এবং নর্মালি সরকার টু সরকার অনেক সময় সরকারের রিয়াকশনটা অনেক সময় স্বার্থপূর্ণ প্রতিবেশী সম্পর্কের সরকার টু সরকার অনেক কাজ করা যায় না, যেটা ভাবা যায়, চিন্তা করা যায়। বিরোধী দলের পক্ষে কিন্তু খুব স্পেস থাকে, সেটুকু স্পেস থাকা সত্ত্বেও বিরোধী দল তাদের মানে যথার্থ রোল প্লে করেনি। কিন্তু আমাদের সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তো যে প্রতিবাদটুকু জানিয়েছে, সেটা কিন্তু শুধু টুকু না, অল্প না, যথেষ্ট স্ট্রংলি জানানো হয়েছে। আর অ্যাম্বাসেডারকে অথবা রাষ্ট্রদূতকে ডেকে এনে ইয়ে করা, এটা কিন্তু এটা ট্রেডিশনাল ওয়ার্ক।
এটা এমন কিছু আসে যায় না। তবে আমি যতটুকু জানি আমাদের কূটনৈতিক চ্যানেলে সরকারের সাথে ভারত সরকারের সাথে কথা হচ্ছে এই ব্যাপারে, এবং বলা হচ্ছে যে আপনারা কেন এই কাজটা করছেন, কেন আপনারা একটা অবৈধ নাগরিককে আপনাদের দেশের থেকে মিডিয়ায় আপনারা তাকে সাপোর্ট দিচ্ছেন বা ইত্যাদি ইত্যাদি, বা কেনই বা রাখছেন, এগুলা মানে কূটনৈতিক চ্যানেলে কিন্তু কঠোর ভাষায় কঠোর ভাষায় বলতে আর গালাগালি করে তো নয়, জি। মানে কঠিন ভাবে আলোচনা মানে হচ্ছে। ডিপ্লোম্যাটিক কিছু শব্দ আছে যে শব্দতে আসলে বার্তাটা প্রকাশ পায়, সেগুলো আমি বুঝতে পারলাম। একটু অধ্যাপক আনিসুর রহমান আপনার আমি মতামত দিতে চাই। 30 সেকেন্ড বলতে চাই। 30 সেকেন্ডই কিন্তু তাহলে, জি। 30 সেকেন্ডই। 4টি মৌলিক বিষয়কে সামনে রেখে জামাত ইসলামী কথা বলেছে, বিবৃতি দিয়েছে, এবং জি। অলরেডি এটা নিয়ে প্রোগ্রামও হয়েছে আমাদের। এক নাম্বার হলো কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত ইস্যু যে বাস্তবায়ন করেছে জি। আওয়ামী লীগ বিদেশে বসে পলায়ন করার পর, সেটি বলেছে। আর ভারতের ভূমিকা কি ছিল সেটি নিয়েও প্রশ্ন করেছে, এবং প্রত্যর্পণ চুক্তির যে অবজ্ঞা করলো তারা, সেটির জন্য সরকারকে কি সিদ্ধান্ত নিবে সেই ব্যাপারে বলেছে, এবং সরকারের প্রতি বেশ কয়েকটি দাবিও কিন্তু রেখেছে, রেড নোটিশ এটা কি জারি বিরোধী সহ। দলের মানে 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে নাকি জামাত ইসলামের পক্ষ থেকে? জামাত ইসলামের পক্ষ থেকে আলাদা করে, বিরোধী দলের পক্ষ থেকে। বিরোধী দলের পক্ষ থেকে তো কি বলাই হয়েছে, জামাত ইসলামের পক্ষ থেকে আলাদা করে বলা হয়েছে। পাশাপাশি আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম এখানে আর কি, যে এত কিছুর পরেও যেমন আজকে যে প্রধান পরাগ জৈন আসলো আর কি, এই সব কিছু আমরা কতটুকু সেনসিটিভলি হ্যান্ডেল করছি, এগুলো কিন্তু আমাদেরকে ভাবাচ্ছে। এই জন্য আমরা বলবো যে বিদেশ নীতির ক্ষেত্রে আমার মনে হয় যে আরো বেশি স্মার্ট ভূমিকা রাখা দরকার, এবং সবচেয়ে বেশি যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে সমতার ভিত্তিতে আমরা যে সার্বভৌমত্ব রক্ষা করব, সেটি যেন কোনোভাবে দুর্বল করে না দেখা হয়, এটি আমার দাবি। আপনার দাবি, এবং বোধ করি এটাই বোধহয় আপনার প্রেস রিলিজে এভাবেই লিখেছিলেন। প্রত্যাশা জায়গাটা নিয়ে কিন্তু মুশকিল হচ্ছে, অনেকেই বিরোধী দলের কাছ থেকে একটু বেশি কিছু শুনতে চেয়েছিল। আমরা এটাও বলেছি যে শেখ হাসিনার এই বিষয়টিকে হ্যাঁ, সবচেয়ে বড় কথা, জামাত ইসলামের সঙ্গে আসলে ভারতের সম্পর্কটা কেমন সেটা ঠিক বোঝা যায় না। মানে কখনো শোনা যায় যে ভীষণ রকমের বৈরী সম্পর্ক, কখনো আবার মনে হয় কৌশলগত সম্পর্ক। মানে এখন পর্যন্ত আমরা কোনো মানে পুরো ভিজুয়াল পাচ্ছি না। এটা না রাকিব, উল্টা হয়ে গেছে। জামাত ইসলামের ব্যাপারে ভারতের যে সিদ্ধান্ত, সেটি পুরনো, এবং আজকে আমাদের বক্তব্য স্পষ্ট। রাশেদ ভাই, আমি 10 সেকেন্ড বলি যে এটা কৌশলগত সম্পর্ক বললে ভুল হবে, বরঞ্চ জামাত ইসলামের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। এটা হাসবো না কাঁদবো? তো আমি শেষ করতে দেন। তা না হলে বিএনপি কিছু একটা করার আগেই, বিএনপির বয়স যখন 1.5 মাস হয়নি সরকারের, তখনই ওনারা বিক্ষোভ করেছে। কিন্তু এত বড় একটা ঘটনার প্রেক্ষিতে ওনারা কিন্তু বাংলাদেশের মাটিতে বিক্ষোভ করেনি। আপনারা কৌশলে জামাতকে এবং বিরোধী দলকে সরানোর স্বার্থে ছাত্র ক্যাম্পাসগুলোতে ছাত্রদের সংঘর্ষ বাঁধিয়ে দিয়েছেন। রাকিব ভাই, এই ইস্যু যখন চলমান ছিল। রাশেদ ভাই, আমরা কি মনে করতে পারি যে জামাতে ইসলাম খুব দ্রুতই ক্ষমতায় যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে গেছে, এরকম কিছু? এটি একটি অবাস্তব চিন্তা। জামাত ইসলামী ফরমাল ওয়েতে ক্ষমতায় যাবে, গণতান্ত্রিক ওয়েতে যাবে। কিন্তু আপনারা তো বলছেন এই সরকারকে ফেলাতে খুব বেশি কিছু লাগবে না। বেশ কয়েকটা জনসভায় এরকম বক্তব্য এসেছে। জি জি, বক্তব্য এসেছে, কিন্তু সেটা আপনাকে খেয়াল করতে হবে কেন বলেছি। একটা সরকার 6 মাস চলে যাচ্ছে, তার মৌলিক যে জায়গাটা, সবচেয়ে বড় জায়গাটা, সেটার ব্যাপারেই সে অবজ্ঞা করেছে। সেই সরকারের বিরুদ্ধে আপনি যদি নমনম করেন, তাহলে তো আবার অভিযোগ করবেন যে বিরোধী দল তার ভূমিকা রাখছে না। বিরোধী দলের ভূমিকা হচ্ছে সরকারকে সঠিক লাইনে রাখা। ঠিক আছে, মানে এটা মানে অনেকে হয়তো এই প্রশ্নটা করতে পারেন যে সরকারের সমালোচনা করা অনেকটা সহজ বোধহয়, মানে শেখ হাসিনার এই ইস্যুতে প্রতিবাদ করার চাইতে। না না না, রাকিব, আমি আপনাকে বলি, সরকারের সমালোচনা করবেন হলো যারা বিভিন্ন বুদ্ধিজীবী, বিভিন্ন বিশ্লেষক, তারা। কিন্তু বিরোধী দলকে আপনি সমালোচকের দৃষ্টিতে কেন দেখছেন? বিরোধী দল তো সরকারকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য শক্ত অবস্থানে যাবে। বুঝতে পারছি। আমি তাহলে একটু বড় ক্যানভাসে আলাপটা করতে চাই, এবং মোস্তফা খান আপনি তো আছেনই, আমাদের অধ্যাপক ডক্টর আনিসুর রহমান পুরোটা সময় জুড়েই ছিলেন, শুনছেন। একটু জনাব আনিসুর রহমান একটু বলবেন একেবারে মৌলিক জায়গা থেকে এই মুহূর্তে বাংলাদেশ আসলে কিভাবে নিজের পররাষ্ট্র নীতিটাকে সেট করেছে, সেটা গোটা বিশ্ব জেনে গেছে যে বাংলাদেশ তাদের স্বার্থটাকে সবার আগে রাখতে চায়। এই ক্ষেত্রে বাংলাদেশ কোনো দেশ বিচার করছে না, সবার আগে নিজের স্বার্থটাকে দেখবে, এটা লাউড অ্যান্ড ক্লিয়ার। মুশকিল হচ্ছে ভারত, তার যে হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশে আছেন, তিনি খুব চমৎকার করে বাংলাতেই বলছেন দুই দেশের মানুষ কেবল একটা জিনিসই চায়, সেটা হচ্ছে সুসম্পর্ক। আমরাও চাই, তারাও চাই, কিন্তু কেন হচ্ছে না? কোথায় গিয়ে আসলে, মানে হইতে গিয়েও হচ্ছে না, আসলে আটকে আছে কোথায়? অধ্যাপক আনিসুর রহমান শুনতে পাচ্ছেন আমাকে? জি।
খুব সম্ভবত ব্যান্ডউইথের সমস্যা, খুব সম্ভবত সেই কারণে আপনাকে ধন্যবাদ। আমি আমি যতটুকু বুঝতে পেরেছি আপনার কোশ্চেনটা, এটা আমি তিনটা ভাগে এটাকে বিশ্লেষণ করতে চাই। প্রথমত আমি একটি একাডেমিক সাইড নিয়ে আলোচনা করি যে বাংলাদেশের পররাষ্ট্র নীতি বা পলিসি মেকিং যেটা হচ্ছে সেটার বাংলাদেশে কোনো ইনস্টিটিউশনাল ফরম্যাট নাই, এটা হলো বাস্তবতা। অর্থাৎ বাংলাদেশ ভারতের সাথে কি ধরনের সম্পর্কটা বিল্ড আপ করবে সেটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বা এমন কোনো স্ট্র্যাটেজিক সেন্টার নাই যেটা নিয়ে খুব স্টাডি আছে। অর্থাৎ ভারতকে স্টাডি করা ছাড়া আমাদের ফরেন পলিসি মেকিং কোয়াইট ইম্পসিবল। এখানে আমাদের একটা ঘাটতি আছে এবং আমাদের এখানে এমফাসিস দিতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে এগিয়ে আসতে হবে, প্রধানমন্ত্রী দপ্তরকে এগিয়ে এসে একটা ইনস্টিটিউশন করতে হবে যেটা ফরেন পলিসি মেকিং এর জন্য রিসার্চ করবে, বরাদ্দ থাকবে, তারা পলিসি মেকিংটা করবে, সরকারকে পলিসি দিবে এবং সেই সরকার পলিসি অনুসারে কাজ করবে। নাম্বার 1। নাম্বার 2, ভারত যেমন আমাদের কাছে, আমাদের জিওগ্রাফিক্যালি ভারত আমাদের 3 দিকে বেষ্টিত একটা বিশাল বড় রাষ্ট্র, এবং এই 3 দিকের বেষ্টিত রাষ্ট্রটি যেমন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ভারতের জন্য বাংলাদেশের অবস্থানটা, জিও স্ট্র্যাটেজিক লোকেশনটা, এটা বাংলাদেশের জন্য খুব ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ। থার্ড যে কথাটা বলবো সেটা হলো যে বাংলাদেশের যিনি ভারতের যে হাই কমিশনার, তিনি কিন্তু সিভিল ব্যুরোক্রেট না, তিনি কিন্তু পলিটিশিয়ান। অর্থাৎ বাংলাদেশের যে একজন হাই কমিশনারকে ভারত অ্যাপয়েন্ট করেছে, তিনি ভারতের একটা মন্ত্রী পর্যায়ের স্ট্যাটাস নিয়ে এখানে এসেছেন, এবং তার যে সমস্ত স্টেটমেন্ট এগুলো খুবই এম্বারেসিং ফর দ্য ফরেন পলিসি মেকিং। তিনি প্রথমে যেভাবে বাংলাদেশে ঢুকেছেন এবং প্রথম দিন বাংলাদেশ সম্পর্কে তার যে ধরনের স্টেটমেন্ট, যে আপনাদের এত মানুষ, আমরা এত মানুষ, একটা বৃহৎ ভারত, এই ধরনের স্টেটমেন্টগুলো মানে পররাষ্ট্র নীতির মেকিং এর ক্ষেত্রে ব্যাপক পরিমাণে আপনার হচ্ছে যে প্রশ্নবোধক চিহ্ন দেয়। আচ্ছা, এখানে কি একটা বিষয় একটু বলবেন, মানে ওনার স্টেটমেন্টটা কি মানে খুব পরিকল্পিতভাবে ছিল নাকি উনি আবেগপ্রবণ হয়ে একটু এঙ্গেজ করার জন্য বলেছেন? না, মন্ত্রীর পদমর্যাদা নিয়ে একজন পররাষ্ট্র হাই কমিশনার আসবেন আর তিনি একজন পলিটিশিয়ানের মতো বক্তব্য দিবেন, দিস ইজ নট এ ডিপ্লোম্যাটিক। কিন্তু উনি কি এটাকে মানে আপনি একটু দেখবেন কিনা জেনে, কারণ উনি সম্ভবত হাই কমিশনে এখানে আসার প্রায় সপ্তাহখানেক পরে গিয়ে মন্ত্রীর স্ট্যাটাসটা পেয়েছেন। জি, আনিসুর রহমান। যে আপনার হলো যে উনি প্রথমত হলো যে ডিপ্লোম্যাটিক যে নর্মস গুলো আছে, ওই নর্মস গুলোকে আফোল্ড না করেই বাংলাদেশে এন্ট্রেন্স করেছেন, বাংলাদেশে এন্ট্রেন্স করেছেন, এবং তার যে স্টেটমেন্ট গুলো এগুলো আপনার ফরেন পলিসি মেকিং এর ক্ষেত্রে এগুলো ডিপ্লোম্যাটিক স্পিচ না। বুঝতে পারছি, আপনি বরাবরই একাডেমিক যেই আসপেক্ট সেই জায়গা থেকে খুব চমৎকার ব্যাখ্যা করেন। এবার আপনি আমাদের রাজনৈতিক বাস্তবতা দিয়ে ব্যাখ্যা করেন যে কেন দুই দেশের সম্পর্ক ঠিক হতে গিয়েও হচ্ছে না, কোথায় গিয়ে আটকে আছে। কেবল মুখে মুখে বন্ধু বন্ধু বলছি, কাজে তো হচ্ছে না আসলে। না, দেখুন, ভারত সবসময় বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে ভারত সবসময় মনে করে যে এটা একটা মানে আপনার ইন্ডিয়ান হেজেমনি প্রতিষ্ঠা করতে হবে, এবং তারা আমাদের স্বাধীনতা যুদ্ধের সর্বাত্মক পরিমাণে হেল্প করেছেন দেখে তারা আমাদের পিপলদের সাথে এক ধরনের পররাষ্ট্র নীতি বা ফরেন পলিসি মেকিং করেন নাই, তারা একটা দলের কাছে ফরেন পলিসি মেকিং করেছেন, এবং ওই দলটিকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ভারত এতদিন পর্যন্ত তাদের পলিসি মেকিং গুলা করেছেন, এবং তাদের প্রেসক্রিপশন অনুসারে বাংলাদেশে এক ধরনের সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশে আওয়ামী লীগের যে ফেসিবাদ ছিল, এই ফেসিবাদের পিছনে ভারতের একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ আপনার যোগাযোগ ছিল, সংযোগ ছিল, এবং এখনো যদি আপনি দেখবেন যে এখনো যে ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে, এবং ভারতের ফরেন পলিসি কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমি বলবো কোনো ধরনের চেঞ্জ আসেনি, এবং বাংলাদেশ চেষ্টা করেছিল বা ভারতের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাক। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা দুইটা জিনিস বলবো, যে আপনার ভাইয়ের দেশ আর বন্ধুর দেশ। ভারত আমাদের বন্ধুর দেশ, বাট তারা আমাদের ভাইয়ের দেশ না, মানে ভাইয়ের মতো ট্রিট করছে না, বিকজ অফ এখানে তারা একটা দিল্লি হেজেমনিকে এস্টাবলিশ করতে চায়, এবং তারা এখনো মানে আমাদের ফরেন পলিসি সম্বন্ধে জানার পর তারা এই মাইন্ডসেট রেখেছে। আপনার এই মাইন্ডসেট যদি না থাকে, আপনি দেখবেন যে সর্বশেষ আওয়ামী লীগের যে এটা হয়েছে, প্রেস কনফারেন্সটা হয়েছে, সেটা আপনার ভারতে বসে এসেছে। বুঝতে পারছি। আমি এখান থেকে আলাপটা করব, একটা বিরতিতে যেতেই হচ্ছে। আমি একটু অল্প একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে ভাই সঠিকভাবেই বলেছেন। আমি এখানে একটু বলতে চাই যে আমি বলবো ভারতের পররাষ্ট্রনীতি দীর্ঘদিন ধরে একটা ভুল পথে চলছে। একটা দেশের পররাষ্ট্রনীতি হওয়া উচিত
পিপল টু পিপল, জনগণের সাথে জনগণের সম্পর্কের ভিত্তিতে। এখানে আওয়ামী লীগ, ভারত যে ভুলটা করেছে, অলওয়েজ একটা দলের সাথে এবং একজন নেত্রীর সাথে তারা সম্পর্ক করেছে, এবং সেইটাই হচ্ছে এই সমস্যার সমাধান না হওয়ার মূল কারণ। আচ্ছা, হ্যাঁ, তারা যদি ব্রড ওয়েতে ডিপ্লোম্যাটিক যে সূত্র আছে সেই সূত্রতে যদি আসে তাহলে কিন্তু কোনো ঝামেলা নাই। একটা দেশের 2/3 জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সরকার ক্ষমতায় এসেছে, ভারতের উচিত সেই সরকারের সাথে তার নতুন সম্পর্ক করা এবং সেই সম্পর্কে এগিয়ে নিয়ে যাও। কিন্তু সেটা না করে আপনি যদি আবার সেই একটা দল এবং একজন নেতার উপর, নেত্রীর উপর যদি আপনি ডিপেন্ড করে বসে থাকেন, তাহলে এই সমস্যার কোনোদিন সমাধান হবে না। খুব স্পষ্ট কথা। আমি বিরতি থেকে ফিরে এসে একটা প্রশ্ন করে রাখতে চাই, আপনি এই গুজবটা শুনেছেন কিনা? আমি একটু কথা বলে বিদায় নিতে চাই আর কি, ছোট্ট করে। আমি 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 বিরতি থেকে এসে আপনার থেকে শুরু করব রাশেদ। আমি একটু মানে বিরতি যেতেই হচ্ছে আর কি, ছোট্ট একটা বিরতি আর কি। অনেক ধন্যবাদ। আপনারা আছেন ৭১ চ্যানেলে, রাকিব হাসান আপনাদের সঙ্গে আছে এবং আমার সঙ্গে আমার অতিথিরা আছেন। রাশেদ ইসলাম রাশেদ, আপনি বোধহয় কিছু বলতে চাচ্ছিলেন, তারপরে আমি আলাপে যাবো। জি রাকিব, আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম যে আমরা এখানে ইন্ডিয়া কোন দৃষ্টিভঙ্গি থেকে কি ফরম্যাটে কার সাথে বেশি যোগাযোগ রাখবেন, সেটি ব্যক্তি পর্যায়ে নাকি জনগণ পর্যায়ে, সেটি তাদের নিজস্ব নীতি, এবং সেটি ভুল থাকলে সেটি আন্তর্জাতিকভাবে ধরা পড়বে এবং সেখান থেকে তাদেরকে শিক্ষা নিতে হবে। এটি আমরা শুধুমাত্র বলতে পারি বড় জোর, কারণ এই ব্যাপারে আমাদের আসলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নাই, যেহেতু তাদের নিজেদের ব্যাপার। বাট আমাদের জন্য যেটি বেশি জরুরি, যে আমাদের এমন একটি নেগোশিয়েবল জায়গায় পৌঁছতে হবে, যেটি আমি আগে থেকেও বারবার বলছি, যে সেক্ষেত্রে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যে স্টেপটি নিয়েছেন, যে তিনি প্রথমে মালয়েশিয়ার সাথে এবং পরবর্তীতে চায়নার সাথে তিনি সফর করে সম্পর্কের ব্যাপারে পদক্ষেপ নিয়েছেন, এটি আমার কাছে মনে হচ্ছে যে সেই নেগোশিয়েবল জায়গায় যাওয়ার ক্ষেত্রে একটি ইস্যু, স্টেপ আমি বলবো যে পজিটিভ স্টেপ। এরকম আরো কিছু স্টেপ নিতে পারলে আমি মনে করি যে ভারতের সাথে যে আমাদের একটি সার্বভৌম সমতা যেটি, সেটি বজায় রাখা সম্ভব হবে বলে আমি মনে করছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ রাশেদ। আপনি আপনার দিক থেকে আমরা সলভ করতে পারবো। হ্যাঁ, আপনার দিকটা স্পষ্ট করেছেন, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা সময়টা দিয়েছেন। আমি একটু মাননীয় সশস্ত্র ওয়াদুদ ভূঁইয়া, একটা ধারণা যদি আপনার কাছ থেকে পেতে পারি, আজকে মানে যেই দিনটা আমরা ফিরে এলাম, পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমাদের প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা এবং ব্রিক্সের আমন্ত্রণে যাবেন কিনা, তখন তিনি একটা বিভ্রান্তি দূর করেছেন, বলেছেন ব্রিক্সের জন্য তিনি কোনো আমন্ত্রণ পাননি, বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে এবং প্রধানমন্ত্রী ভারত সফর সিদ্ধান্ত এখনো হয়নি। একটু ওয়াদুদ ভূঁইয়া বলবেন, মানে যে প্রেক্ষাপটে এখন ভারত বাংলাদেশের সম্পর্ক রয়েছে এবং যে পরিমাণ বিষয় আসলে ভারতের কাছ থেকে বাংলাদেশ নিষ্পত্তি করতে চায়, এটা কি আসলে প্রধানমন্ত্রী ভারত সফরের ক্ষেত্রে শর্ত হয়ে দাঁড়াবে কিনা? না, শর্ত হয়ে দাঁড়াবে না, তবে এটা সহায়ক হবে ভারত সফরের সাথে এই বিষয়গুলোর সমাধানের জন্য, আলোচনার জন্য, এগিয়ে নেওয়ার জন্য সহায়ক হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে এটা কোনো শর্ত হবে না। শর্ত হলে বাংলাদেশি বা কেন মানবে? কারণ আমরা তো সারা জীবন দিয়ে আসছি, আমরা শুধু একতরফায় দিতে থাকবো, বা শেখ হাসিনা গভর্নমেন্ট দিয়ে আসছে, তো সব গভর্নমেন্ট যে আমি যদি একটু স্পষ্ট করি, প্রথম কথা হচ্ছে শেখ হাসিনাকে ফেরত দেয়া, দ্বিতীয় হচ্ছে হাদির হত্যাকারীকে ফেরত দেয়া, তৃতীয়ত হচ্ছে শেখ হাসিনা যদি ওইখানে থাকে কোন স্ট্যাটাসে আছে এবং একই সঙ্গে ওই দেশের ভূখণ্ড ব্যবহার করে তিনি রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন না, এবং বর্ডার কিলিং বা যেই পুশিরে চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে, এই সমস্ত বিষয়গুলো সম্বন্ধে ভারতের একটা ক্লিয়ার অবস্থান বাংলাদেশ চায়। ওই চাওয়াটা পূরণ হওয়ার আগ পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রী কি ভারতের সফরে যাবেন, বা এটা যেতেও পারেন, নাও যেতে পারেন, আবার যাওয়ার আগে এরকম শর্ত আমার মনে ঠিক না। জি, প্রতিবেশী দেশ হিসাবে মানে আমরা তো বহির্বিশ্বের সবার সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক রেখেই আমাদের করতে হবে। সেক্ষেত্রে কোনো শর্ত দিয়ে কিছু করা কারোর জন্যই সমীচীন হবে না। তবে প্রধানমন্ত্রী মানে যেতে পারেন, যখনই সময় হবে তখন অবশ্যই যাবেন, আমরা আশা করি এরকমটাই হবে। আর যে জিনিসগুলো হাসিনা বা মানে হত্যাকাণ্ড বা ইত্যাদি বিষয়, এগুলো ভারত সরকার, আমরা আশা করি যে ভারত সরকার সুসম্পর্কের স্বার্থেই এগুলো খোলাসা করবে। শেখ হাসিনা কোন স্ট্যাটাসে আছেন, এবং শেখ হাসিনা লিগেলি তো নাই, ওর তো পাসপোর্টই নেই। তার উপরে আপনার হাদি হত্যাকাণ্ডের আসামিরা ওখানে অবস্থান করছে, এগুলা ফেরত বাংলাদেশ সরকার চেয়েছে, এগুলো তাদের দেওয়া উচিত এবং আমরা আশা করি সেগুলো তারা
মীমাংসা আসবে। এবং কিন্তু এটা আসলে পরবর্তী মানে শর্ত হিসেবে থাকবে না, হয়তো আলোচনার মধ্য দিয়ে ব্যাপারটা এগোবে এবং প্রধানমন্ত্রী সফরে যাবেন কি যাবেন না সেটা এখনো নিশ্চিত বলা যাচ্ছে না। জি, যাচ্ছে না, কিন্তু আলোচনায় এগুলো স্থান পাবে, এটা কিন্তু নির্ঘাত বলা যায়। জি, মোস্তফা আকমল, আপনি আলাপে আছেন, একটা বিষয় একটু আনিসুর রহমানের কাছে জানতে চাইবো এবং আপনি আলাপে নিশ্চয়ই আপনার প্রশ্ন করতে পারেন। অথবা আনিসুর রহমান একটা বিষয় একটু বলবেন, মানে আমরা দেখেছি প্রধানমন্ত্রী বিদেশ সফরের ক্ষেত্রে তিনি আসলে চায়নায় যাওয়ার আগে, চীনে যাওয়ার আগে মালয়েশিয়াকে বেছে নিয়েছিলেন একটা সফট ডিপ্লোমেসির অংশ হিসেবে, এবং এই দেশগুলোতে যখন তিনি যাচ্ছিলেন আমরা ধারণা করছিলাম, আগে থেকে অ্যানালাইসিস করছিলাম, দেখছিলাম যে সেই দেশগুলো কোন কোন চুক্তি করবে, কোন কোন এমওইউ স্বাক্ষর করবে, একটা পরিবেশ পরিস্থিতি সেখানে ছিল, অর্থাৎ প্রধানমন্ত্রী সফর করে এই ভাইব্রেশনটা আমরা পাচ্ছিলাম। ভারত মুখে বলছে যে তারা উদ্গ্রীব হয়ে আছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখানে যাবেন, বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে আমন্ত্রণও জানানো হয়েছে, নানা কিছু, কিন্তু সেরকম তোড়জোড় কি, সেরকম আয়োজন কি আপনি দেখতে পাচ্ছেন ভারতের দিক থেকে? হ্যাঁ, দেখুন, বাংলাদেশ সরকারের সাথে মানে বিশেষ করে বিএনপি সরকারের সাথে চায়নার একটা গুড রিলেশন আছে। এই চায়নার সাথে বাংলাদেশের গুড রিলেশনটা এস্টাবলিশ করেছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমানের সময় থেকেই এই চায়নার সাথে বাংলাদেশের গুড রিলেশনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় এবং বিএনপি সরকারের সাথে সবসময়, আপনি যদি 91 সরকার দেখেন বা 2001 সালে সরকার দেখেন, এই দুটি সরকারের সাথে চায়নার রিলেশনটা গুড রিলেশন ছিল। এখন চায়নার একটা জিও স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট তো আছে, আমাদের বাংলাদেশকে কেন্দ্র করে, বে অফ বেঙ্গলকে কেন্দ্র করে একটা গুড ইন্টারেস্ট আছে। আরেকটা হলো আনোয়ার ইব্রাহিমের সাথে তারেক রহমানের একটা পার্সোনাল সম্পর্ক রয়েছে, যেটার প্রেক্ষাপটে মালয়েশিয়ার যে তারেক রহমানের প্রথম বিদেশ সফরটা ছিল সেটা খুব ভাইব্রেন্ট বিদেশ সফর ছিল এবং খুব ফ্রুটফুল বিদেশ সফর ছিল, বিকজ দুইজন নেতাই কারাবরণ করেছেন, নির্যাতন সহ্য করেছেন, তাদের হিস্ট্রিগুলো খুব ইন্টার রিলেটেড। আর এই দিক থেকে ইন্ডিয়ার ব্যাপারটা আমি দেখছি যে জাঁকজমকপূর্ণ বলবো না, যে ইন্ডিয়াকে তার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে কিছু স্পষ্ট নীতি নিতে হবে, যেটা বাংলাদেশকে ইন্টারেস্ট করবে ভারতের সাথে একটা গুড রিলেশন তৈরি করার একটা ওয়ে আউট বের করে দিবে। অর্থাৎ ইন্ডিয়াকে এখানে একটা বড় রোল প্লে করতে হবে, বিকজ অফ ইন্ডিয়াতে বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী আছেন, তিনি সেখানে আশ্রয় নিয়ে আছেন, আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী ইন্ডিয়াতে আছে। সুতরাং ইন্ডিয়া সরকারকে বাংলাদেশ সরকারের সাথে, অর্থাৎ বর্তমান বিএনপি সরকারের সাথে সুসম্পর্ক মেনটেন করার জন্য ইন্ডিয়াকে বেশ কিছু বিষয়গুলোকে স্পষ্ট করতে হবে, যে আমাদের ফরেন পলিসিতে আমরা এই ধরনের চেঞ্জ নিয়ে এসেছি, আপনাদের সাথে আমরা এই ধরনের ফরেন পলিসি বিল্ড আপ করতে চাই, আপনাদের সাথে আমাদের এই ধরনের নেগোসিয়েশন গুলো হবে, এইটা ইন্ডিয়াকে এক ধাপ আগিয়ে কাজ করতে হবে। আমি যেমন প্রথমটা যেমনই বলছিলাম যে বাংলাদেশ যেমন ইন্ডিয়ার কাছে গুরুত্বপূর্ণ, ইন্ডিয়া বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ, আমরা প্রতিবেশী দুটি রাষ্ট্র, এই দুটো রাষ্ট্রের মধ্যে কলোনিয়াল মেন্টালিটি থাকা যাবে না। কলোনিয়াল মানে সমতার, ন্যায্যতার ব্যাপারটা যেটা জিয়াউর রহমানের সময় হয়েছিল এবং যেটা আমরা পরবর্তীতে কালে জিয়ার সময় দেখেছি, এবং ওইটা থাকলে যে কি হয় সেই পরিস্থিতিও আমরা টের পেয়েছি, সেই ফলাফলটাও আমরা দেখেছি। মোস্তফা আকমল, একটা বিষয় একটু বলবেন, মানে আমরা তো বুঝতে পারছি যে ভারতের দিক থেকে কোন কোন বিষয়গুলো আমরা প্রত্যাশা করি, এবং ভারতও বোধ করি সেটা জানে যে বাংলাদেশ আর আগের মতনই তারা তাদের ফরেন পলিসিটা চেঞ্জ করেছে এবং তারা আসলে সেই আধিপত্যবাদ বলুন বা ক্লায়েন্ট স্টেট হিসেবে বলুন, বাংলাদেশ আসলে সেই জায়গাটাতে থাকতে চায় না। যদি সেটাই হয় তাহলে আসলে ভারত যদি তাদের মাইন্ডসেটটা চেঞ্জ না করে তাহলে বাংলাদেশের করার কি থাকবে? আমি এই প্রশ্নটা করে রাখি, আমি সবশেষ বিরতি থেকে এসে উত্তরটা জেনে নেব। এবং ওয়াদুদ ভাই, এই ফাঁকে আপনাকে ধন্যবাদ দিয়ে রাখি, একটা দীর্ঘ সময় ছিলেন, সামনে কোনো আয়োজনে নিশ্চয়ই আপনাকে আমরা পাবো, কৃতজ্ঞতা আমাদের সময়টা দেওয়ার জন্য। দর্শক, সবশেষ বিরতি নিয়ে ফিরছি, আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। সবশেষ বিরতির পর ৭১ জানালে আবারও আমরা ফিরে এলাম এবং মোস্তফা আকমল, একটা প্রশ্ন করে গিয়েছিলাম, ভারত আমাদের বন্ধু এবং আমাদের যেমন তাদের প্রয়োজন আছে, তাদেরও আমাদের প্রয়োজন আছে, কিন্তু তাদের মাইন্ডসেটটাও বদলানোর প্রয়োজন আছে। সেটা না করলে আমরা আসলে কি করতে পারি? আচ্ছা দেখুন, একটু আগেই আমি যেটা বলেছিলাম, আমি আবারও একটু সুবিধার্থে সেটা আমি একটু রিপিট করছি, যে ভারতের বাংলাদেশ নিয়ে পররাষ্ট্রনীতি হচ্ছে একটি দল এবং একজন ব্যক্তিকেন্দ্রিক, এটাই হচ্ছে মূল প্রবলেম। দেখুন, 13 সালের নির্বাচনের কথা আপনার মনে আছে, তো সেই নির্বাচনটা কেন বানচাল হয়েছিল? ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে সফর করলো, এরপরে প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদকে সিএমএইচে ভর্তি করানো হলো, এরপরে নির্বাচনটা কি হলো এটা আমরা জানি। তো এই যে একটু আগে ডক্টর আনিসুর রহমান যেটা বলছিলেন, যে একটি দলকে ক্ষমতায় রাখার জন্য কিন্তু তাদের বেশ কিছু ভূমিকা ছিল, এবং 5ই আগস্টের পরে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে পতিত সরকারের প্রধানমন্ত্রী সেখানে গিয়ে আশ্রয় নিলেন, সব কিছু মিলে
ভারতের সাথে সম্পর্কটা কিন্তু একদিনে না, এই সম্পর্কটা ধীরে 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 একটা অবনতির দিকে গিয়েছে। এবং সেই জায়গা থেকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার থেকে শুরু করে তারই ধারাবাহিকতায় বিএনপির সরকারও কিন্তু তাদের এই সাউথ এশিয়ান পলিটিক্সে বা এই এশিয়ান পলিটিক্সে একটা নতুন ডাইমেনশন এনেছে। বিএনপির সরকার কিন্তু এখন পূর্বমুখী পররাষ্ট্রনীতিতে যাচ্ছে, এটা খুবই স্পষ্ট। সেখানে কিন্তু বিএনপির যে চীনমুখী যে পররাষ্ট্রনীতি সেটা কিন্তু এখন স্পষ্ট। সেই জায়গা থেকে অবশ্যই ভারত চেষ্টা করবে তাদের সম্পর্ক ডেভেলপ করে সেই পররাষ্ট্রনীতিতে একটা ভারসাম্য নিয়ে আসা। আমি মনে করি সেটা অত্যন্ত বুদ্ধিমানের কাজ হবে। একই সঙ্গে বিএনপির কৌশলগত অবস্থানটাও আমার কাছে খুব পরিষ্কার এবং আমি মনে করি খুবই যুক্তিযুক্ত যে এখন তো আসলে এই যুগে কামানগোলা নিয়ে যুদ্ধ করে আসলে খুব একটা লাভবান হতে পারে না কেউ। এখানে স্ট্র্যাটেজি হচ্ছে, কৌশলই হচ্ছে মূল ফ্যাক্ট। সেখানে আপনি যদি চাপে রাখতে পারেন, কৌশলটা যদি সঠিকভাবে নিতে পারেন, তাহলে আপনি পররাষ্ট্রনীতিতে উইন করবেন, এটাই স্বাভাবিক। একদম। আমি সবশেষ একটা বিষয়, একটা মন্তব্য অধ্যাপক আনিসুর রহমানকে নিতে চাই। অধ্যাপক আনিসুর রহমান, আপনি দেখেছেন ককরোচ জনতা পার্টি একটা আন্দোলন করেছে, দীর্ঘ সময় ধরে সে আন্দোলন আমরা দেখেছি। মনে হচ্ছিল যে সেখানে একটা জেএনজি জোয়ারে সরকার পতন হয়ে যাবে, মোদি হাওয়ার পতন হয়ে যাবে, নানা কিছু। এবং পরবর্তীতে সেটা থেমেছে, কারণ নরেন্দ্র মোদী কমিটমেন্ট করেছেন প্রশ্ন ফাঁসের সঙ্গে যারা জড়িত তাদেরকে ব্যবস্থা নেওয়া হবে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করা হয়েছে। মুশকিল হচ্ছে এই যখন ঘটনা তার ঠিক 2 সপ্তাহের মধ্যে আজকে আবারও ভারতে প্রশ্ন ফাঁস হলো। 17তম দিনে আসলে পাবলিক সার্ভিস কমিশনের প্রশ্ন ফাঁস হয়ে গেছে এবং রণাঙ্গন আমরা দেখেছি ঝাড়খণ্ডে এবং রাঁচিতে। কি বলবেন আসলে, এইটা কি আসলে আরো বড় আকার ধারণ করবে কিনা, পরিণতিটা কোথায় যাবে এটার? নিশ্চয়ই আপনি যেমন সাসপেক্ট করছেন আমিও করছি, বিকজ ভারতের যে রাজনৈতিক বর্তমান প্রেক্ষাপট সেটা ভারতে এক ধরনের ধর্মীয় মৌলবাদী একটা সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, যেটা সেকুলার ইন্ডিয়ার জন্য কখনোই সুখকর না। ভারতের কংগ্রেস কিন্তু একটা সেকুলার রাজনীতিকে আফোল্ড করে এবং এই ককরোচ পার্টি যেটা জনতা পার্টি যেটা ফর্ম করেছে স্টুডেন্টরা, এরা জেএনজি এবং তাদের যে গ্রাউন্ডটা, এই গ্রাউন্ডটা আস্তে আস্তে হবে, আপনার এক্সপান্ড হবে এবং আপনি দেখবেন যে ভারতের ছোট ছোট রাজনৈতিক দলগুলো খুব পপুলার হয়ে উঠছে এবং সাথে কংগ্রেস আছে। এবং আমরা দেখতেই পাচ্ছি যে নরেন্দ্র মোদী সরকার যেহেতু 3 টার্ম ক্ষমতা এসেছেন, এই দীর্ঘদিন ক্ষমতা থাকার জন্য গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি, এক ধরনের অটোক্রেসি এস্টাবলিশমেন্ট হয় এবং সেটা ভারতবর্ষে হয়েছে এবং এইটার পরিবর্তনটা আসবে। এবং পলিটিক্যাল যেটা ওয়েভ তৈরি হয়েছে, পলিটিক্যাল চেঞ্জের যে ওয়েভটা ছাত্রদের হাত ধরে, এই ওয়েভটা মোদী সরকারের যদি টেকেল দিতে না পারে তাহলে মোদী সরকারের জন্য সামনের দিনগুলো রাজনৈতিক সংকট তৈরি করবে। একদম। 1 মিনিটের মধ্যে একটা ছোট মন্তব্য আপনার নেব। বাংলাদেশের প্রেক্ষাপটটাকে দেখে, অর্থাৎ 24-এ যা ঘটেছিল জুলাইতে, ভারতে এখন যা হচ্ছে মিল পাচ্ছেন কিনা আসলে? না, আমি আসলে ভারতের সাথে মিলানো এটা কঠিন, কারণ হচ্ছে ভারত অনেকগুলো রাজ্য নিয়ে একটি দেশ, অনেক বড় দেশ, এক এক রাজ্যে এক এক দল শাসন করছে। এই জায়গা থেকে কেন্দ্রীয় গভর্নমেন্ট ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে মোদী সরকারের পতন হবে এটা আমি আসলে মনে করি না। ওখানকার প্রেক্ষাপটটা ভিন্ন এবং ওখানে সবচেয়ে বড় কথা এই ঘটনাগুলো তাদের এক্সপেরিয়েন্সের মধ্যে আছে। তারপরেও হচ্ছে অনেক বড় দেশ, অনেকগুলো রাজ্য, এক এক রাজ্যে এক এক ধরনের কালচার, এক এক ধরনের আন্দোলনের ধরন এক এক রকম। এই আন্দোলন দিয়ে কেন্দ্রীয় সরকারের পতন আমার মনে হয় এটা বাংলাদেশে যে রূপ পেয়েছে বা নেপালে যেটা হয়েছে, শ্রীলঙ্কায় যেটা হয়েছে, মনে হয় না ভারত। আমি এটাকে একটু ডিফার করছি, বিকজ ভারতের ছাত্র আন্দোলনটি এতটা আপনার দিল্লিকে সেন্টার করে হলেও ভারতের প্রত্যেকটা প্রদেশের বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু এই আন্দোলনটা স্প্রেড হয়েছিল এবং ভারতের সর্বভারতীয় যে বিরোধী দলগুলো আছে, যেমন ধরুন কলকাতার তৃণমূল কংগ্রেস এবং ওই যে আপনার দক্ষিণ ভারতের যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, এই দলগুলো কিন্তু এই ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সাপোর্ট দিয়েছে। সুতরাং যখন স্টুডেন্টদের মুভমেন্টের মধ্যে শ্রেণী সংগ্রামের বিভিন্ন পেশাজীবী বুদ্ধিজীবী মহলটা এঙ্গেজ হয়, তখন সেই আন্দোলনটাকে একটা বৃহৎ আন্দোলনে পরিণত হয় এবং ভারতে এই ধরনের বৃহৎ আন্দোলন বাধার সম্ভাবনা আছে, বিকজ অফ ভারতে কিন্তু কংগ্রেস বিজেপি বিরোধী এক ধরনের রাজনৈতিক সেন্টিমেন্ট তৈরি হয়েছে এবং কংগ্রেস একটা বৃহৎ পলিটিক্যাল পার্টি। কিন্তু ভারতে কি আন্দোলনে সরকার পতনের কোনো ইতিহাস আছে, মানে নজির আছে? লাস্ট যে মুভমেন্টটা হয়েছে সেই মুভমেন্টটা কিন্তু আপনার সরকারকে একেবারে ভিতকে নড়িয়ে দিয়েছিল এবং মোদী সরকারের মতো একটা সরকার যারা খুব অহংকার অহমিকা করে সবসময়, তাদের শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছে। সুতরাং আন্দোলনের ইন্টেন্সিটি খুব ব্যাপক ছিল
এবং সেটা ছিল বলেই মোদী সরকার বাধ্য করেছে তাদের একজন কেন্দ্রীয় মন্ত্রীকে বহিষ্কার করতে। পদত্যাগ করেছেন, বাট ইট ইজ ওয়ান কাইন্ড অফ বহিষ্কার। বুঝতে পারছি। যাই হোক, আমরা আলাপটা এখানেই শেষ করি। মানে যেটা বোঝা যাচ্ছে যে ভারতের দীর্ঘ সময় যে ককরোচ জনতা পার্টি যে আন্দোলনটা করেছে এবং এখন আবার প্রশ্ন ফাঁস যে হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে দ্বিতীয় যে ওয়েভটা আছে সেটা খুব একটা সহজ হবে না। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা অধ্যাপক আনিসুর রহমান। নিশ্চয়ই আবারও আলাপ হবে আপনার সঙ্গে, এবং মোস্তফা আকমল, অনেক কৃতজ্ঞতা একটা লম্বা সময় দেওয়ার জন্য। Thank you. দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ, একটা দীর্ঘ সময় আমাদের সঙ্গে ছিলেন। আগামীকাল নতুন ইস্যু নিয়ে হাজির হবো। থাকবেন ৭১ জানালের সঙ্গে।